এসেছেন এবং এখানে টাইম ইনভেস্ট করছেন, জীবনের জন্য টাইম ইনভেস্ট করছেন, নিজেকে গ্রো করার জন্য টাইম ইনভেস্ট করছেন। আমি রিয়েলি হ্যাপি আপনাদের মতো মানুষ পেয়ে। থ্যাংক ইউ সো মাচ আমার সঙ্গে থাকার জন্য। এবং আমিও চেষ্টা করব যতটা সম্ভব আপনাদের জীবনে ভ্যালু অ্যাড করতে। চলুন আগে যাই। তো আগে যাওয়ার আগে আমি একটা জাস্ট প্রশ্ন করি আপনাদেরকে, যে আপনাদের আহ, গতকাল সেশনে আমি যা আপনাদের সাথে ডিসকাস করেছি সেই নিয়ে কোনো রকম কি কোনো কনফিউজ আছে? কোনো রকম কোনো আপনাদের মনে একটা খটকা আছে? যদি থাকে জিজ্ঞেস করতে পারেন, তাহলে সেটা ক্ল্যারিটি দিয়ে আমি আজকের সেশনে যাব। আর আজকের সেশনে যা প্রশ্ন হবে আপনারা প্লিজ সেশন শেষে লিখে রাখবেন, নোট করে রাখবেন, আমাকে সেশন শেষে জিজ্ঞেস করবেন, আমি সম্পূর্ণ ক্ল্যারিটি দেবো। ক্লিয়ার? বলুন বলুন, কারো কোনো প্রশ্ন আছে? যদি কারো প্রশ্ন থাকে বলতে পারেন, আদারওয়াইজ আমরা সেশনে যাব। ওকে ওকে, তো চলো। হ্যাঁ, আজকের সেশনে আমি বলেইছিলাম যে আমরা কি করব। এই সেশন, দ্বিতীয় দিনের সেশন, আমাদেরকে পসিবিলিটিস খুঁজতে হবে। সত্যি কি পসিবিলিটিস আছে? যদি পসিবিলিটিস থাকে, তাহলে কেন এত মানুষ এত যন্ত্রণাতে ভুগছেন, কেন বেরোতে পারছেন না, কি পসিবিলিটিস থাকতে পারে সেই সম্বন্ধে। আর শেষ দিনে আমি কিন্তু আপনাদের সমাধান দেবো, সলিউশন, খুব গুরুত্বপূর্ণ সমাধান দেবো। আর সমাধানের সাথে সাথে আমি দুটো পাওয়ারফুল টেকনিক প্র্যাকটিক্যালি করাবো। আপনারা বুঝতে পারবেন এক একটা টেকনিক করার পরেই আপনাদের মধ্যে কত চেঞ্জেস আসছে। তো আগামীকাল সেই সেশন হবে। যাই হোক, আজকের সেশন আমি শুরু করছি। তাহলে ওপেন নিউ পসিবিলিটিস, পসিবিলিটিস এর সেশন এটা। কি পসিবিলিটিস থাকতে পারে ভালো করে বোঝার চেষ্টা করুন আমার, আমি যা বলতে চাইছি। আচ্ছা, পাশে একটা পিকচার আপনারা দেখতে পাচ্ছেন। তো এই পিকচার, ধরুন ভেতরে একটা ব্রেনের ছবি দেওয়া আছে, এটা বাদ দিয়ে ধরুন এটা একটা বাল্বের ছবি। সাপোজ এটা একটা বাল্বের ছবি, ওকে, একটা বাল্ব আছে। আচ্ছা, আপনারা একটু বলুন আমাকে যে সেই বাল্বটা জ্বালাতে গেলে আমাদেরকে কি করতে হবে? এই বাল্বটা যদি জ্বালাতে চাই আমাদেরকে কি করতে হবে? একটু কাইন্ডলি বলবেন। চ্যাট বক্সে আপনারা টাইপ করতে পারেন। ওকে ওকে, রাজীব বাবু বলছেন সুইচ অন করতে হবে। বাকিরা, বাকিরা আপনাদের থেকেও চাই আমি, বলুন। Need electricity. Good, good, good. হুম। আচ্ছা, রাজীব বাবু একটা প্রশ্ন করেছেন। রাজীব বাবু আপনাকে বলি, অ্যাংজাইটি পার্মানেন্টলি ওভারকাম করা যায় কিনা? অ্যাংজাইটি অত্যন্ত দ্রুততার সাথে পার্মানেন্টলি ওভারকাম করা যায়, অত্যন্ত দ্রুততার সাথে। এবং এর জন্য কোনো মেডিসিন লাগে না। তো এইটা প্রসঙ্গ আলাদা। তা সত্ত্বেও যদি আপনার কোনো প্রশ্ন থাকে এই নিয়ে, আপনি শেষে করবেন, আমি আপনাকে ক্ল্যারিটি দেবো। ওকে, তো দেখুন, তাহলে কেউ বলছেন ইলেকট্রিসিটি লাগবে, কেউ বলছেন সুইচ অন করতে হবে। আপনাদের প্রত্যেকের অ্যান্সারই সঠিক। ইলেকট্রিসিটি লাগবে, সুইচ অন করতে লাগবে, অর্থাৎ কি আমাদেরকে একটা কানেকশন দরকার। সেখানে সুইচ থাকবে, সুইচটা অন করতে হবে, এবং পাওয়ার সাপ্লাই যাতে আসে। পাওয়ার সাপ্লাই মানে ইলেকট্রিসিটি লাগবে। কিন্তু আমরা যদি অন্য পাওয়ার দিই, সবকিছু থাকলো, সুইচ থাকলো, সবকিছু থাকলো, কানেকশন থাকলো, কিন্তু অন্য পাওয়ার দিচ্ছি, কোনো মেকানিক্যাল পাওয়ার, একটা হ্যামার দিয়ে পাওয়ার দিলাম, এই বাল্বটা জ্বলবে? ইয়েস অর নো?
না, বাল্বটা জ্বলবে না। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। বা অন্য কোনো পাওয়ার দিলাম, কোনো মেশিনারিজ পাওয়ার দিলাম, অন্য কিছু পাওয়ার দিলাম, জ্বলবে? জ্বলবে না, কখনোই জ্বলতে পারে না। কেন? তার কারণ এর জন্য উপযুক্ত পাওয়ার লাগবে, ইলেকট্রিক পাওয়ার লাগবে। ইলেকট্রিক বাল্ব ইলেকট্রিক পাওয়ারেই জ্বলবে, আদারওয়াইজ জ্বলবে না। আচ্ছা, এবার আমার আরেকটা প্রশ্ন, এই বাল্ব ধরুন পাওয়ার দিয়ে জ্বালালেন, তাহলে 1 নম্বর পয়েন্ট হলো এতে ইলেকট্রিসিটি লাগবে এটাকে জ্বালাতে, অর্থাৎ এর উপযুক্ত পাওয়ার লাগবে। আমার নেক্সট প্রশ্ন আপনাদেরকে, আচ্ছা এই বাল্বটা নিশ্চয়ই আমাদেরকে আলো দেওয়ার জন্য, তাই তো? আপনারা এগ্রি তো? আমাদেরকে আলো দেওয়ার জন্য, ওকে। তো এই বাল্বটা জ্বললে তবেই তো আমরা আলো পাবো। তো বাল্বটা জ্বালাতে গেলে আমাদেরকে বাইরে থেকে একটা ইলেকট্রিসিটি প্রয়োজন। বাল্বের ভেতরের ফিলামেন্টটাকে জ্বলতে হবে, তবে আমরা যে লাইটটা চাইছি সেই লাইটটা পাবো। ক্লিয়ার? এবার আমাদের যে জীবনে যেগুলো হচ্ছে সেটা দেখুন। আমাদের যে ফিলামেন্ট আছে, ফিলামেন্ট অর্থাৎ কি, আমাদের ব্রেন, আমাদের মাইন্ড, এটা না জ্বালিয়ে আমরা বাইরের রেজাল্ট গুলো খুঁজছি। হেলথ, ওয়েলথ, সাকসেস, লাভ এন্ড রিলেশনশিপ, স্পিরিচুয়াল গ্রোথ, হ্যাপিনেস, সমস্ত কিছু খুঁজছি, আর অর্থাৎ বাইরের আলোগুলোকে খুঁজছি। কিন্তু আমাদেরকে তো দিমাগ কি বাতি জ্বালাতে হবে, ভেতরের বাতি জ্বালাতে হবে, তবে তো এইগুলোকে আমরা আলোকিত করতে পারবো, এগুলোকে আমরা আমাদের দিকে আকর্ষণ করতে পারবো। আমাদেরকে প্রথমে কোনটাকে জ্বালাতে হবে? আমাদের মাইন্ড, আমাদের ব্রেন। ক্লিয়ার? তো আমাদের ব্রেনের যে আলো, সেটাকে যদি জ্বালাতে পারি তাহলে পসিবিলিটিস গুলোকে, সেই আলোতে আমরা পসিবিলিটিস গুলোকে দেখতে পাবো। কিন্তু আমরা কোথায় আছি? আমরা এমন একটা বিশ্বে আছি যেখানে অসীম সম্ভাবনা, অসীম সম্ভাবনা, সম্ভাবনার কোনো শেষ নেই। যে কোনো জিনিস, সেখানে যেমন লাভ এন্ড কানেকশন আছে, সেখানে সেরকম ওয়েলথ আছে, টাকা পয়সা জমি জায়গা সবকিছুর অপরচুনিটি আছে। সেখানে সেরকম ভালো স্বাস্থ্য জন্য পরিবেশ আছে, ভালো স্বাস্থ্য বজায় রাখার জন্য ফুড আছে। ঠিক সেরকম আমাদের হ্যাপিনেসের জন্য অনেক কিছু, অনেক কিছু এক্সিস্ট করছে। আজকে আপনারা একটা পার্কে গেলেন, আমি বলছি না পার্কে গেলে সেই হ্যাপিনেস আপনার মধ্যে থেকে যায়, কিন্তু ওই যে পার্কে গেলেন, যে হ্যাপিনেস আপনি পেলেন, সেই হ্যাপিনেস খানিকক্ষণ হলেও তো পেলেন। কিন্তু তার জন্য কি আপনাদেরকে পার্কটা কিনতে হয়? কখনোই না। একটা পার্ক কিনতে হয় না পার্কটাকে এনজয় করার জন্য। কিন্তু খুব ভালো করে ভেবে দেখুন যে এই মহাবিশ্বে তাহলে সমস্ত অপরচুনিটিস আছে, সম্ভাবনা লুকিয়ে আছে, পসিবিলিটিস আছে, আমাদের জন্যই অপেক্ষা করছে। কিন্তু কিন্তু কি করতে হবে? আমাদেরকে তার জন্য ডিজার্ভিং হতে হবে। আমি আপনাদের চোখের সামনে দুটো এক্সাম্পল দিচ্ছি, মানে চোখের আপনাদের, এরা এই উদাহরণটা এই জন্যই দিচ্ছি, এর সাথে আপনারা খুব পরিচিত দুটো নামের সাথে। এই দুটো নাম হচ্ছে, একজনকে আপনারা চেনেন বাদাম কাকু বলে। বাদাম কাকু চেনেন তো? কজন চেনেন বাদাম কাকুকে? চেনেন? স্যার ওই যে গানটা করেছিল, ওই 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 গানের এক্স্যাক্টলি, যিনি মানে গিয়েছেন তাই তো, ইয়েস যে ইয়েস। কাঁচা বাদামের গানটা। হ্যাঁ, কাঁচা বাদাম, ঠিক, ঠিক। তো দেখুন, তাহলে এই যে উম মানুষটি একটা সময়ে আপনারা জানেন যে কোথায় পৌঁছেছিলেন, কিন্তু এত সব কিছুর পরেও সে কিন্তু কোনো কিছুকে ধরে রাখতে পারেনি। আরেকটা হলেন রানু মণ্ডল।
তিনিও অনেক কিছু পেয়েছিলেন, কিন্তু ধরে রাখতে পারেননি। কেন জানেন কি? তার কারণ হচ্ছে আমরা আমাদেরকে ডিজার্ভিং বানায় না। তাই ইউনিভার্সে অনেক অপরচুনিটি পসিবিলিটিস থাকলেও আমরা সেগুলোকে গ্র্যাব করার পরও অনেক সময় সেগুলো আমাদের জীবন থেকে চলে যায়, অথবা আমরা গ্র্যাব করতে পারি না, আমরা সেগুলোকে নিজের দিকে আকর্ষণ করতে পারি না, সেগুলো কাছাকাছি পৌঁছতে পারি না। এর কারণটাই হলো আমাদের ইন্টারনাল ওয়ার্ল্ড, ভেতরের জগৎটা যতক্ষণ না তার সাথে ম্যাচ করছে, তার ভাইব্রেশনের সাথে ম্যাচ করছে, আমরা যতক্ষণ না নিজেদেরকে ডিজার্ভিং বানাচ্ছি, ততক্ষণ অবধি আমরা সেটা পেতে পারি না। আর যদি কোনো কারণে লটারির মতো পেয়েও যায়, সেটা আমাদের কাছে থাকবে না। আপনারা প্রত্যেক দিন দেখেন পেপারে একজন দুজন লটারি উইনারের নাম বেরোয়। আজকের 1 কোটির উইনার উমুক, আজকের 1 কোটির উইনার উমুক। আমি আপনাদেরকে একটা কথা বলছি, যদি কেউ চেনা পরিচিত থাকে, কাছাকাছি কেউ থাকে, একবার গিয়ে দেখে আসবেন যিনি 5 মাস 6 মাস আগে লটারি পেয়েছেন, তার লাইফটা আবার সেই জায়গাতেই ফিরে গেছেন বা তার চেয়েও নিচে নেমে গেছেন। কেন এটা হয়? তার কারণ ওই যে মানি মানি পেয়েছেন, রিসোর্স সম্পদ তার কাছে এসেছে, কিন্তু সম্পদ রাখার মতো ক্যাপাসিটি তার নিজের ডেভেলপ হয়নি, তার ইন্টারনাল ওয়ার্ল্ডটা চেঞ্জ হয়নি, তার মানসিকতা চেঞ্জ হয়নি। তো আমাদেরকে নিজেদেরকে ডিজার্ভিং বানাতে হবে। আমরা নিজেদেরকে যতক্ষণ না ডিজার্ভিং বানাচ্ছি, ততক্ষণ আমরা যা কিছু গ্র্যাব করব, যা কিছু আমরা পাবো, সেগুলো আমরা আবার হারিয়ে ফেলতে পারি যে কোনো সময়, যে কোনো দিন। তো আমাদের কি সিচুয়েশন? আমাদের সিচুয়েশন, আমরা প্রবলেমের মধ্যে ডুবে আছি। একটা প্রবলেম, আমরা মনে করি, বেশিরভাগ মানুষ মনে করেন যে প্রবলেমের মধ্যেই তো আমি আটকা পড়ে আছি। এই প্রবলেমের মধ্যে যদি আটকা পড়ে থাকেন, তাহলে আপনি সমাধানই বা পাবেন কি করে? এই প্রবলেমের মধ্যে আটকা পড়ে থাকলে, প্রবলেম থেকে প্রথমে বেরোতে গেলে আগে প্রবলেমের যে ব্যারিয়ার, বাধা, এই যে যার মধ্যে ডুবে আছেন, সেটাকে ভেঙে ফেলতে হবে। এটাকে ভেঙে ফেললে তারপরে আমরা এখানে পৌঁছতে পারি, সুখী, সমৃদ্ধ এবং সফল হতে পারি। কিন্তু এই যে পথটা, এই পথটাতে আমাদেরকে কি লাগবে? প্রথমে আমাদেরকে প্রবলেমটাকে ভেঙে ফেলতে হবে, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। নেক্সট হচ্ছে আমাদেরকে গ্রো করতে হবে, ইমপ্রুভ করতে হবে। আর যখন গ্রো করব আমরা, তখন ডিজার্ভিং হব। আর যখন আমরা ডিজার্ভিং হব, তখন আমরা এই সব কিছু অ্যাকোয়ার করবো, সব কিছু পার্মানেন্টলি এবং হিউজ পরিমাণে, যেটা আমরা কল্পনাও করতে পারছি না, যেটা আপনারা এখন কল্পনাও করতে পারছেন না। তো আবারও বলছি, এই যে এখান থেকে এই জায়গাতে পৌঁছানোর ব্রিজ, এই ব্রিজ বানাবে এনএলপি, নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং। আপনাকে সমস্ত টুলস এবং টেকনিক প্রোভাইড করবে, যার মাধ্যমে আপনি সেই জায়গাতে পৌঁছতে পারেন। ক্লিয়ার? দেখুন এবার কি হচ্ছে আমাদের জীবনে, সমস্যাটা কোথায়? প্রত্যেকেই চান, আপনারা প্রত্যেকেই চান হেলদি হতে, হেলদি থাকতে, তাই তো? ইয়েস অর নো? প্লিজ টাইপ করুন, একটু চ্যাট বক্সে একটু টাইপ করুন প্লিজ। গ্রেট, গ্রেট। গৌরাঙ্গ বাবু বলছেন ইয়েস, বাকিরা? পলাশ, পলাশজি বলছেন ইয়েস। গ্রেট, গ্রেট। অর্থাৎ কি, আমরা প্রত্যেকেই চাই হেলদি হতে, স্বাস্থ্যবান হতে, এবং সেটা কি উইদাউট এনি মেডিসিন, কোনো মেডিসিন, কোনো ক্লিনিকের অ্যাপ্রোচ, মানে দীর্ঘদিন মেডিকেলের পিছনে বহু টাকা ইনভেস্ট না করে, খরচ না করে,
রেগুলার বেসিসে মেডিসিন না খেয়ে আমরা চাই হেলদি হতে। ক্লিয়ার? কিন্তু আমরা কি করছি, হেলদি থাকতে গেলে যে ফুড দরকার, যে হেলদি হ্যাবিট অ্যাকোয়ার করার দরকার, সেগুলো কি অ্যাকোয়ার করছি? আমরা হেলদি থাকতে চাই, কিন্তু অর্ডার দিচ্ছি 2 কিলো মটন, পিৎজা, জাঙ্ক ফুড অর্ডার দিচ্ছি, স্পাইসি ফুড অর্ডার দিচ্ছি, কিন্তু সেম ইনভেস্ট, খাবারের পিছনে যদি সেম ইনভেস্ট করেন বা তার চেয়েও কম ইনভেস্ট করেন, তাহলে হেলদি থাকার জন্য যে ফুডগুলো সেগুলো পেতে পারেন তো। কিন্তু না, আমরা থাকতে চাই হেলদি, অ্যাভেলেবেল আছে এই ইউনিভার্সে হেলদি থাকার জন্য। তার জন্য কোনো আর্টিফিশিয়াল কিছু লাগবে না, কোনো মেডিসিনও লাগবে না, কিচ্ছু লাগবে না। মর্নিং ওয়াক করতে গেলে কাউকে ট্যাক্স দিতে হয় না, কাউকে পয়সা দিতে হয় না। ফ্রেশ ব্রিদিং নিতে গেলে কাউকে ট্যাক্স পে করতে হয় না। কিন্তু আমরা করি না। দেখুন, তাহলে কি চাই এটা আর করছি তার অপোজিট। অপোজিট আমাদের অ্যাকশন কি হচ্ছে, আমাদের বিহেভিয়ার কি হচ্ছে, তার অপোজিট, পুরো উল্টে যাচ্ছে। তাহলে রেজাল্ট কি হবে আমাকে বলতে পারেন? আমি হেলথের এক্সাম্পল দিলাম, এরকম দেখুন সব এরিয়াগুলোতে হচ্ছে লাভ এন্ড কানেকশন। সেখানে কি হচ্ছে, আমরা চাই লাভ ফিল করতে, লাভ ফিল করাতে, ভালোবাসতে চাই, ভালোবাসা পেতে চাই, কিন্তু আমাদের মধ্যে ভরা আছে ইগো, আমাদের মধ্যে ভরা আছে অ্যাঙ্গার, আমাদের মধ্যে ভরা আছে হেট্রেড। তাহলে যে ভালোবাসা আমরা পেতে চাই সেটা পাবো কিভাবে? ভালোবাসতে গেলে কে বলেছে বড় দামি দামি গিফট দিতে হবে? দিতে হয় না। একটা শিশু তার মুখে একটা সুন্দর হাসি দিয়ে বহু মানুষের ভালোবাসা কেড়ে নেয়। আপনারা জানেন, রিসেন্টলি বিল গেটস এসেছিলেন, এক চাইওয়ালা তার দিল জিতে নিয়েছিল, মন জিতে নিয়েছিল, তার তৈরি 1 কাপ চা খাইয়ে ফুটপাতে। থ্যাংক ইউ। তো আমাদেরকে ভালোবাসা কিনতে হয় না দামি গিফট দিয়ে। আমরা কানেক্ট করে ফেলেছি, একটা দামি গিফট না দিলে আমার ওয়াইফ বোধহয় আমাকে ডিভোর্স দিয়ে দেবেন, আমার প্রেমিকা আমাকে ছেড়ে চলে যাবেন, আমার ছেলে আমাকে ভালোবাসবে না, আমার মা বাবা আমাকে ভালো বুঝবে না। কানেক্ট করে ফেলেছি। ঠিক সেরকম মানি, আমি এবার টাকা পয়সার ব্যাপারে আসছি। টাকা পয়সার সাথে আমরা কানেক্ট করে ফেলেছি, যে পরিশ্রম না করলে কি করে টাকা পয়সা ইনকাম হতে পারে, রোজগার আসতে পারে। আজকেই আমি একটা ভিডিও দেখছিলাম, ভদ্রলোক কেবল নিজের শখের জিনিস করে কোটি কোটি টাকা ইনকাম করছেন, বিলিয়নারি। তাও আবার কি জানেন কি, তিনি বিভিন্ন কান্ট্রি ভিজিট করেন, আর সেখানে দামি দামি গাড়ির ফটো তোলেন, এবং যে জায়গাগুলো ভিজিট করছেন তার ভিডিও বানান, নর্মালি ভিডিও বানান, সেগুলোকে ছাড়েন, এবং কয়েক ঘন্টা কাজ করেন, প্লাস সবসময় এন্টারটেন করেন। বিলিয়নারি! ক্যান ইউ ইমাজিন? তো পসিবিলিটিস এক্সিস্ট করছে এই ইউনিভার্সে, সবকিছু অপেক্ষা করছে আপনার জন্য, কিন্তু বিশ্বাস কি আছে? আরে, টাকা ইনকাম করা তো খুব জটিল, বড় লোকরা খুব
ঘমন্ড হয় তাদের, তারা কারোর সাথে কথা বলে না, চাইছেন ধনী হতে, আর ধনীর সম্বন্ধে ঘৃণা। আসবে কোথা থেকে? ভালো করে ব্যাপারগুলো বুঝুন, তাহলে নেক্সট যেটা আমি বলবো অত্যন্ত পাওয়ারফুল জিনিস আমি শেয়ার করব, তখন আরো ডিপে বুঝতে পারবেন। সমস্যাটা এখানেই। আমরা হ্যাপি হতে চাই, কানে হেডফোন নিলাম, শুনছি মেরা ইয়ার বিছেড় গয়া। বলুন হ্যাপিনেসটা থাকবে কোথায়? আসবে কোত্থেকে? কখনো আসতে পারে না। আমাদের মন, আমাদের যতক্ষণ না যা চাচ্ছি তার সঙ্গে অ্যালাইন হচ্ছে, যতই পসিবিলিটিস এক্সিস্ট করুক, আমরা সেটাকে অ্যাডপ্ট করতে পারবো না। কেন? আরো বিশদে আপনাদেরকে বলছি এবার। পৃথিবীর একটা অন্যতম সেরা মডেল আপনাদের সামনে নিয়ে আসছি, ওয়ার্ল্ডের বেস্ট মডেল টু রিপ্রোগ্রাম ইওর মাইন্ড, মাইন্ডকে রিপ্রোগ্রাম করার জন্য। রিপ্রোগ্রাম তো আমরা করব পরে, আগামীকাল তো করবোই রিপ্রোগ্রাম, কিন্তু মডেলটাকে বুঝতে হবে যে আমাদের ভুল কোথায়, পসিবিলিটিস কোথায় কোথায় আছে, সেগুলোকে দেখতে হবে। দেখুন কি হচ্ছে, কমিউনিকেশন। আমরা কমিউনিকেট কিভাবে করছি, এই ওয়ার্ল্ডে তো সবকিছু এক্সিস্ট করছে, আপনারাও জানেন সবকিছু এক্সিস্ট করছে। নাহলে সাডেনলি রানু মণ্ডল তিনি গান গেয়ে ভিক্ষে করতেন, যদি পসিবিলিটিস এক্সিস্ট না করতো, কখনোই হিমেশ রেশমিয়ার সাথে কানেক্ট হতো না, কখনোই এরকম একজন সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্ট হতো না, এবং সেখান থেকে হিমেশ রেশমিয়ার সাথে কানেক্ট হতো না, সেখানে পৌঁছতে পারতেন না। হ্যাঁ, তিনি আবার ফল হয়েছেন কেন, সেই সম্বন্ধে আমি বললাম। এবার দেখুন আমরা কিভাবে কানেক্ট করছি এই দুনিয়ার সাথে, আর সেটাই আমাদের রেজাল্ট প্রডিউস করছে। প্রত্যেক মুহূর্তে, প্রত্যেক মুহূর্তে কোনো না কোনো ইভেন্ট ঘটে চলেছে বাইরে, এক্সটার্নাল ওয়ার্ল্ডে কোনো না কোনো ইভেন্ট ঘটছে। এই সময় আপনারা এই সেশনে আছেন, এটা একটা ইভেন্ট। এই ইভেন্ট আপনাদের মনের ভেতর যাচ্ছে, কিসের দ্বারা যাচ্ছে? পাঁচটা সেন্সরি অর্গান দ্বারা। সেন্সরি অর্গানগুলো কি? ভিজুয়াল সেন্সরি অর্গান, আমাদের চোখ দিয়ে আমরা দেখি, অর্থাৎ আপনারা যে দেখছেন। অডিটরি সেন্সরি অর্গান, কান দিয়ে শুনছেন আমি যা বলছি, কিছু ফিল করছেন, অনুভব হচ্ছে। এবার সেই ফিলিংস এর মধ্যে আরো তিনটে জিনিস আছে, টাচ আছে, স্মেল আছে, টেস্ট আছে। এই পাঁচটা সেন্সরি অর্গান দিয়ে আমরা এক্সটার্নাল ওয়ার্ল্ডে যা কিছু ঘটছে, বাইরের জগতে যা কিছু ঘটছে, সেটা রিসিভ করছে, আমরা রিসিভ করি। কিন্তু ব্যাপারটা কি হয়, এই যে আমরা রিসিভ করলাম, এটা কি সরাসরি আমাদের মাইন্ডে চলে যায়, মাইন্ডের ভেতর? না, এটা সরাসরি আমাদের মনের ভেতর যায় না। কিন্তু মনের ভেতর যায় না কেন, প্রশ্ন তো আসবেই, তাই না? আপনাদের কজনের মনে প্রশ্ন আসছে যে হ্যাঁ, মাইন্ড তো পুরোটাই রিসিভ করতে পারে, কিন্তু কেন যায় না, পুরোটা কেন মনে যায় না? আমরা তো দেখছি, আমরা তো শুনছি, আমরা তো অনুভব করছি, তাহলে কেন যায় না? আপনাদের কজনের মনে প্রশ্ন আসছে? আই লিখুন চ্যাট বক্সে প্লিজ, যার মনে প্রশ্ন আসছে প্লিজ একটু লিখবেন আই। গ্রেট, গ্রেট। রেসপন্স চাই, আপনাদের রেসপন্স চাই। গুড। পলাশজি বলছেন আই। রেসপন্স চাই প্লিজ। বুঝতে পারবেন রেসপন্স কেন চাইছি আমি, বুঝতে পারবেন, একটু বাদেই বুঝতে পারবেন। গ্রেট। হুম। তো দেখুন কেন পুরোটা যায় না,
তার কারণ হচ্ছে দুটো। প্রথম কথা হচ্ছে প্রত্যেক সেকেন্ডে আমরা 400 বিলিয়ন বিটস অফ ইনফরমেশন রিসিভ করছি, যেটা একটা সমুদ্রের জলের সমান হিউজ অঙ্কের ইনফরমেশন আমরা 5টা সেন্সরি অর্গান দ্বারা রিসিভ করছি এক এক সেকেন্ডে। আর এই ইনফরমেশন যদি আমাদের মাইন্ডে রেজিস্টার হয়ে যায়, আমরা সঙ্গে সঙ্গে পাগল হয়ে যাব, সঙ্গে সঙ্গেই পাগল হয়ে যাব। কারণ এত হিউজ তথ্য আমাদের রাখার জায়গা নেই। এক। 2 নম্বর কারণ হচ্ছে যে এই হিউজ তথ্য মধ্যে আমাদের মাইন্ড কি করে, আমাদের বোঝার জন্য সহজ করে নেয়। সবকিছু যদি জটিল ভাবে আমাদেরকে চিন্তা করে লজিক লাগিয়ে আমাদেরকে বুঝতে হতো, তাহলে কিন্তু আমরা ঠিক থাকতে পারতাম না। যেমন ধরুন, আমি এখানে একটা ড্র করছি, এটা কি? দেখুন, আপনাদের মাইন্ডে গিয়ে মনে হবে যে এটা ইংরেজি ক্যাপিটাল লেটার এ। মাইন্ড সোজা করে নিল, কিন্তু এটা কি এ? আমি ধরুন এখানে আরেকটা দাগ টেনে দিলাম, তাহলে আরো মনে হবে যে এটা এ, কিন্তু এটা কি এ? একটা জায়গা থেকে দেখলে মনে হচ্ছে এ, কিন্তু আমি যদি বলি না, এখানে আমি একটা দুটো তিনটে লাইন টেনেছি, যে লাইন দুটো এইভাবে আছে, একটা লাইন এরকম ভাবে আছে, হরাইজন্টালি আছে, দেখুন কত জটিল। তো মাইন্ড এত জটিল করতে চায় না, এত জটিলতায় যেতে চায় না। মাইন্ড তার বোঝার সুবিধের জন্য সোজা করে নেয়। ক্লিয়ার? এই দুই কারণে মাইন্ড কি করে, জিনিসগুলোকে ফিল্টার আউট করে দেয়, ফিল্টার করে দেয়। কি ফিল্টার করে? ডিলিট, ডিলিট করে মাইন্ড, ডিস্টোর্ট করে এবং জেনারেলাইজ করে। কিছু জিনিসকে ছেড়ে দেয়, ডিলিট করে দেয়। যেগুলো প্রয়োজন নেই সেগুলোকে মুছে ফেলে। ডিলিট অর্থাৎ কি? মুছে ফেলা। সেগুলোকে মুছে ফেলে দেয় মানুষ। যেমন ধরুন, আপনারা কোথাও বেড়াতে গেলেন, ঠিক আছে? বেড়াতে গেলে অনেক কিছু ঘটনা ঘটে, কিন্তু সেই ঘটনার থেকে একটা দুটো তিনটে চারটা পাঁচটা ঘটনা মনে থাকে, সব ঘটনা কিন্তু মনে থাকে না। কেন? মাইন্ড ডিলিট করে দেয়। মাইন্ডের জন্য যেগুলো ইম্পর্টেন্ট, মাইন্ড সেগুলোকেই গ্রহণ করে, বাদ বাকিগুলোকে ডিলিট করে দেয়। আপনি বাজারে গেলেন কোন একটা জিনিস কিনতে, সাপোজ আপনি একটা ফুটবল কিনতে গেলেন, ফুটবল। তো ফুটবল কিনতে গিয়ে সেই মার্কেটে অনেক শপ আছে, অনেক শপ। সেই সমস্ত শপ আপনার চোখেও পড়েছে, সেই শপ পেরিয়ে আপনি গেছেন, কিন্তু বাড়িতে ফেরার পর যদি জিজ্ঞেস করা হয় আচ্ছা কি কি শপ ছিল ওখানে, আপনি বলতে পারবেন না। খুব জোর হলে এক দুটো হয়তো বলতে পারেন, বাকিগুলো বলতে পারবেন না। তার কারণটা কি? তার কারণ মাইন্ড হচ্ছে ডিলিট করে দিয়েছে, মুছে ফেলেছে। নেক্সট হচ্ছে মাইন্ড ডিস্টোর্ট করে। ডিস্টোর্ট কেন? ডিস্টোর্ট হচ্ছে, ডিস্টোর্টের কথা যদি বলি, বিকৃতকরণ। ডিস্টোর্ট কথাটার বাংলা অর্থ হচ্ছে বিকৃতকরণ, বিকৃতকরণ করে নেয়। দেখবেন বহু সময় আমাদের হয় যে রাস্তায় একটু অন্ধকার অন্ধকার রাস্তা, সেখানে একটা দড়ি পড়ে আছে আঁকা বাঁকা, আর সেই দড়িটা দেখে আমরা চমকে উঠি, ভয় পেয়ে যাই। বা অন্ধকার রুমে ঢুকছেন, কোথাও একটা হয়তো বেড়ালের চোখ দেখতে পেলেন, বেড়ালটাকে দেখতে পাচ্ছেন না, তার লাল চোখগুলো দেখতে পেলেন, এত ভয় পেয়ে গেলেন মনে হলো ভূত। কেন এরকম হয়? মাইন্ড ডিস্টোর্ট করে নিল। ওই যে দড়িটা পড়েছিল আঁকা বাঁকা, মাইন্ড কি বিকৃতকরণ করলো যে আঁকা বাঁকা, অর্থাৎ এটা সাপ হতে পারে, স্নেক হতে পারে। আর
আপনার প্রতিক্রিয়া কিরকম হলো? দড়িটা পড়েছিল দড়ি অরিজিনালি, কিন্তু আপনার মাইন্ড যেহেতু পারসিভ করেছে সাপ বলে, আপনার প্রতিক্রিয়া কি? ভয় পেয়ে গেলেন আপনি। মেবি আপনার হার্টবিট বেড়ে যাবে, আপনি ঘেমে যাবেন। ক্লিয়ার? তো বিকৃতকরণ করে। নেক্সট হচ্ছে জেনারেলাইজ করে, অর্থাৎ সাধারণীকরণ করে। কিরকম সাধারণীকরণ করে? আপনারা দেখেছেন অনেক সময়, বা অনেক ইভেন্ট এরকম আপনাদের জীবনে হয়েছে। কোনো একটা অফিসে গেলেন, সেই অফিসে কোনো ক্লার্কের সাথে কথা বলবেন, বা কথা বললেন কোনো একটা কাজের জন্য, তিনি আপনাকে বিরক্ত হয়ে কথা বললেন, একটু রাগ দেখিয়ে কথা বললেন। আপনি কি করলেন? নেক্সট টেবিলে গেলেন, ক্লার্কের সাথে কথা বললেন যে স্যার আমার এই কাজটা ছিল, একটু প্লিজ কাইন্ডলি যদি দেখতেন, একটু করে দিতেন, খুব ভালো হয়, আমার এমার্জেন্সি আছে। তিনিও আপনাকে রাগ নেই, না না এখন হবে না, জানতো, পরে আসুন, এখন লাঞ্চ পিরিয়ড, চলে গেলেন। তৃতীয় জনের কাছে গেলেন, তৃতীয় জন আপনাকে বিরক্ত ভাব দেখালেন অথবা রাগ দেখালেন। আপনি ওই অফিস থেকে বেরিয়ে এসে কি বলবেন? বলবেন যে আরে ওই অফিসের প্রত্যেকটা স্টাফ, প্রতিটা স্টাফ, প্রতিটা স্টাফের বিহেভিয়ার খারাপ, প্রতিটা স্টাফ খারাপ। এটা কি জেনারেলাইজেশন? আপনি একটা দুটো তিনজন ব্যক্তির সাথে মিলিত হয়েছিলেন সেই অফিসে, সেই অফিসে হয়তো 200 জন কাজ করছেন। আপনার মাইন্ড কি জেনারেলাইজ করে নিল? সাধারণীকরণ কি করলো যে সবাই বোধহয় এরকম। একটা মানুষ একবার খারাপ ব্যবহার করলেন, আপনার মাইন্ড কি পারসিভ করলো যে সব, মানে এই মানুষটির বিহেভিয়ারই এরকম, এনার আচরণই এরকম, ইনি কখনো ভালো বিহেভ করেন না। জেনারেলাইজেশন। আপনাদের জীবনে এরকম অনেকবার হয়েছে, কোথাও কোনো জিনিস রেখেছেন বাড়িতে, নিজেই রেখেছেন বাড়িতে জিনিস, খুঁজে পাচ্ছেন না, চারদিক খোঁজাখুঁজি করছেন, ড্রয়ারেই রেখেছেন হয়তো কোনো ড্রয়ারে, খুঁজছেন, একটা ড্রয়ার টেনে দেখলেন, পেলেন না, দুটো ড্রয়ার তন্ন তন্ন করে খুঁজলেন, পেলেন না। সঙ্গে সঙ্গে আপনার মাইন্ড পারসিভ করে নিল, জেনারেলাইজ করে নিল যে চাবিটা বোধহয় হারিয়ে ফেলেছি, বা জিনিসটা বোধহয় হারিয়ে ফেলেছি। সেখানে আরো দুটো ড্রয়ার আছে, খোঁজে নিনি সেগুলো, তার আগেই মাইন্ড জেনারেলাইজ করে নিয়েছে যে তাহলে বোধহয় চাবিটা হারিয়েই গেছে। তো দেখুন, আমাদের মাইন্ড ডিলিট, ডিস্টোর্ট এবং জেনারেলাইজ করায় এক্সপার্ট করে, আর এই ফিল্ট্রেশন হওয়ার পরে কোনো কিছু আমাদের মাইন্ডে যায়। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে মাইন্ড এগুলো কার উপর বেস করে, যে কোনগুলোকে ছাড়তে হবে, কোনগুলোকে ধরতে হবে, কোনটাকে ডিলিট করতে হবে, কোনটাকে ডিস্টর্ট করতে হবে, কোনটাকে জেনারেলাইজ করতে হবে, মাইন্ড কি করে বোঝে, কি করে, কার উপর বেস করে? প্রশ্ন আসছে কিনা? ইয়েস অর নো? একটু টাইপ করুন প্লিজ। রেসপন্স চাই, প্লিজ প্লিজ টাইপ করুন। গ্রেট। পলাশজি বলছেন ইয়েস, গৌরাঙ্গজি বলছেন ইয়েস। গ্রেট। দেখুন, তাহলে কি কার ওপর বেস করে? যার উপর বেস করে সেটাকে বলা হয় আমাদের মাইন্ডসেট। মাইন্ডসেট কি? এক কথায় তার ডেফিনেশন হচ্ছে আমাদের বিলিফ সিস্টেম, আমাদের বিশ্বাস। আমাদের মনে কি বিশ্বাস আছে, কিন্তু বিশ্বাস কেবল নয়, বিশ্বাসের সাথে অনেক কিছু জিনিস আছে। আমাদের পাস্ট এক্সপিরিয়েন্স আছে, আমাদের ভ্যালুজ আছে, আমাদের অ্যাটিটিউড আছে, আমাদের ডিসিশন আছে,
মেটা প্রোগ্রাম আছে। মেটা প্রোগ্রাম, আমি মেটা প্রোগ্রাম বলছি, মেটা প্রোগ্রাম হচ্ছে হিডেন প্রোগ্রাম। আমাদের মাইন্ডে গঠন হয়, আমাদের জন্ম হওয়ার পর থেকে এই মেটা প্রোগ্রাম গঠন হওয়া শুরু হয়। তো মেটা প্রোগ্রাম মানে যার অর্থটা হচ্ছে হিডেন প্রোগ্রাম, প্রোগ্রাম বিহাইন্ড দ্য প্রোগ্রাম, মেটা প্রোগ্রাম। তো এর নিয়ে পুরো ডিটেলস চ্যাপ্টার আছে মেটা প্রোগ্রাম নিয়ে। যাই হোক, আমি এখানে তো এত ডিটেলসে বলতে পারবো না, বোঝাতে পারবো না। তো বলছি, দেখুন মাইন্ডসেট। আপনি যদি বিশ্বাস করেন যে আমি মেডিসিন ছাড়া সুস্থ থাকতে পারবো না, তাহলে আপনার ডায়েরিতে সমস্ত ডক্টরসের ফোন নাম্বারই লেখা থাকবে, মেডিকেল শপের ফোন নাম্বার লেখা থাকবে। আপনার মাইন্ড ডিলিট ডেস্টোর জেনারেলাইজ করে দেবে যে হ্যাঁ, সুস্থ থাকা যায় উইদাউট মেডিসিন। আপনার মাইন্ড জাঙ্ক ফুডকে অ্যাট্রাক্ট করবে। হেলদি ফুড চোখের সামনে ঘরের কৌটোর মধ্যে, ঘরের রান্নাঘরে রাখা থাকলেও খুঁজে পাবেন, সেগুলো খেতে ইচ্ছে যাবে না। সেগুলোকে মনে হবে দূর, এগুলো কি খাবার, এর কোনো টেস্ট নেই, এগুলোকে খাওয়া যায়। তো বিলিফস, এই বিলিফস অনুযায়ী মাইন্ড ডেস্টোর ডিলিট ডেস্টোর জেনারেলাইজ করে। সেরকম ভ্যালুস, গুরুত্ব কি? আপনার যদি গুরুত্ব হয় সাকসেস, আপনার যদি গুরুত্ব হয় গ্রো, গ্রো করা, নিজেকে উন্নীত করা, তাহলে আপনার ফোকাস অন্য কোথাও যাবে না, গোটা দুনিয়ায় কি হচ্ছে সেদিকে যাবে না। আপনার ফোকাস যদি রিল স্ক্রল করা হয়, রিল দেখা হয়, আপনার ফোকাস ওই রিলেই থাকবে। আপনার ভ্যালুস যদি হয় যে ওকে আমার সময় আছে, সময় স্পেন্ড করি। সফল মানুষ অন্য কিচ্ছু করেন না, দুটো জিনিসকে সঠিক ব্যবহার করেন। সেই দুটো জিনিস কি জানেন? একটা হলো মাইন্ড, মন, আরেকটা হলো টাইম। প্রত্যেকের কাছে 24 ঘন্টা সময় আছে। সেই টাইমের সদ্ব্যবহার যিনি যত ভালো করে করতে পারবেন, তিনি হবেন তত সফল। যিনি আর মনকে যত ভালোভাবে ক্রিয়েটিভ করে তুলতে পারবেন, যত সফলতার দিকে ফোকাস করতে পারবেন, গ্রো অর্থাৎ ইমপ্রুভ করার দিকে, সেলফ ডেভেলপমেন্টের দিকে ফোকাস করবেন, তিনি তত ফাস্ট সাকসেস হবেন। তো ভ্যালুস, কি ভ্যালুস আছে? সেরকম আমাদের অ্যাটিটিউড, আমরা কি অ্যাটিটিউড করছি। একটা প্রবলেম আসলো, প্রবলেমের সামনে আমরা ঝুঁকে গেলাম, প্রবলেম আমাদেরকে ঘিরে ধরবে, সমস্যা ঘিরে ধরবে। আপনারা দেখেছেন এই ভিডিওটা অনেকেই হয়তো, একটা বাচ্চা ছেলেকে হঠাৎ একটা পশু আক্রমণ করে, খুব ছোট ছেলে, মানে পশুটা আসতে থাকে তার দিকে, আর বাচ্চা ছেলেটা ভেবেছে তার খেলনা, খেলবে। বাচ্চা ছেলেটা এগোতে থাকে সামনের দিকে এবং খুব অ্যাটিটিউড নিয়ে, যেমন হাঁটা চলা করে বাচ্চা, স্ট্রংলি তার দিকে এগোতে থাকে। খানিকক্ষণ পরে দেখা যায় যে সেই হিংস্র পশুটা বাচ্চা থেকে দূরে সরছে, পিছনে পিছিয়ে যাচ্ছে। আর সেই হিংস্র পশুটাকে দেখলে আমাদের অ্যাটিটিউড কি হবে? আমরা ভয় পেয়ে দৌড়ে পালাবো, পালাতে চাইবো। অনেকে হয়তো অজ্ঞানও হয়ে যেতে পারি। এম আই রাইট অর রং? কিন্তু দেখুন, ওই বাচ্চা ছেলেটার মনে নেই যে ও আক্রমণ করবে, সে তাকে ভয় পায়নি। সে যখনই তার দিকে এগিয়ে গেছে, তখন পশুটা ভেবেছে আরে, এ তো আমার চেয়ে শক্তিমান, এ না হলে আমার দিকে আগে আসবে কেন?
সে ভয়ে পালিয়েছে। তো দেখুন, অ্যাটিটিউড, এখানে কিচ্ছু নেই। অ্যাটিটিউড, অ্যাটিটিউড চেঞ্জ করে দিয়েছে, পুরো সিচুয়েশনটাকে অ্যাডভার্স করে দিয়েছে, বদলে ফেলেছে। দূর থেকে মানুষজন দেখছে বাচ্চা ছেলেটা বোধহয় বাচ্চা ছেলেটাকে মেরে ফেললো, তারাও ভয়ে আগিয়ে আসতে পারছিল না। সেরকম ডিসিশন, সিদ্ধান্ত, আমরা কি সিদ্ধান্ত নিয়েছি? দেখুন, আপনারা যারা আছেন এই সেশনে, সিদ্ধান্ত নিয়েছেন আজকে এই সেশনে আসার এবং নিজেদেরকে সেশনে রাখার, তাই এই সেশনে আছেন। কিন্তু এই মুহূর্তেই দেখবেন যান, বহু ছেলে মেয়ে, বহু মানুষ আড্ডায় ব্যস্ত, টিভি সিরিয়াল দেখাতে ব্যস্ত, রিলস কল করাতে ব্যস্ত। তো ডিসিশন কি নিচ্ছেন, সিদ্ধান্ত কি নিচ্ছেন? পসিবিলিটিস এক্সিস্ট করছে, এই সেশন হচ্ছে, এটা একটা পসিবিলিটিস আছে কিছু অন্তত অর্জন করার, নিজেকে কিছু, নিজের সম্বন্ধে কিছু বোঝার। কিন্তু 24 ঘন্টা সময়, সেই 24 ঘন্টার বেশ কয়েক ঘন্টা রিলস কল করা, আড্ডা দেওয়া, গসিপ করা, সিরিয়াল দেখা, নেগেটিভ নিউজ শোনাতে চলে যাচ্ছে। তো ডিসিশনটা কি, সিদ্ধান্তটা খুব গুরুত্বপূর্ণ। এর উপর বেস করে আমাদের মাইন্ড ডিলিট, ডিস্টোর্ট, জেনারেলাইজ করে। অবশ্যই সবকিছু এক্সিস্ট করছে, আপনাদের জন্য এক্সিস্ট করছে, ওই সিরিয়াল আপনাদের জন্য ওয়েট করছে, হয়তো ওয়েট করছিল, কিন্তু আপনারা সিদ্ধান্ত নিয়েছেন এখানে থাকার। তফাৎটা দেখুন, বোঝার চেষ্টা করুন, আর সেই অনুযায়ী আপনাদের মাইন্ড ডিলিট, ডিস্টোর্ট, জেনারেলাইজ করেছে, না আমার জন্য এটা ইম্পর্টেন্ট নয়, ছাড়ো, আমি এখন এই সেশনে থাকবো। ক্লিয়ার? সেরকম মেমোরিজ মানে পাস্ট এক্সপিরিয়েন্সেস, আমাদের পুরানো অভিজ্ঞতা কি। একটা মানুষ একবার ফেল হলেন, দুবার ফেল হলেন, তিনবার ফেল হলেন, পরবর্তীকালে তিনি যখনই কিছু করতে যাবেন, সঙ্গে সঙ্গে ওই পাস্ট এক্সপিরিয়েন্স থেকে তার ফুটে উঠবে যে আমি তো ফেল হয়েছি এর আগেও, তাহলে এবারও বোধহয় সাকসেস হতে পারবো না। মাইন্ড ডিলিট, ডিস্টোর্ট, জেনারেল অপরচুনিটিটাকে ছেড়ে দিবে যে না, আর আমি করব না, আমি আর প্রচেষ্টাই করব না, সবকিছু ডিলিট, ডিস্টোর্ট, জেনারেলাইজ করে নিল। কি অনুযায়ী? আমাদের পাস্ট এক্সপিরিয়েন্স অনুযায়ী। তো মেমোরিতে আমাদের কি আছে? যখন স্কুল কলেজে পড়তেন তখন কোনো স্যার বলেছিলেন আরে তুই তো ম্যাথে ভালো নয়, ব্যাস, মেমোরি। পরবর্তীকালে লক্ষ লক্ষ টাকার হিসেব করছেন, কিন্তু মনের মধ্যে আছে আমি ম্যাথে ভালো নই। তো মেমোরি সেই অনুযায়ী ডিলিট, ডিস্টোর্ট, জেনারেলাইজ হবে। ছোটবেলায় বাড়িতে বারবার বলতো যে টাকায় হাত দিবি না, এগুলো খুব খারাপ জিনিস, টাকায় একদম হাত দিবি না। কতজন এরকম শুনেছেন? প্লিজ একটু টাইপ করুন চ্যাট বক্সে। বাড়ির গার্জেনরা বলতেন ছোটবেলায়, বা যখন স্কুল কলেজে পড়তেন, কতবার শুনেছেন? প্লিজ টাইপ করুন। গ্রেট। তো ছোটবেলায় আমাদেরকে এরকম বহু কথা শুনতে হচ্ছে, আর আজকে
টাকার পিছনে আমাদেরকে দৌড়তে হচ্ছে। সেই মা বাবাই যখন কলেজ লাইফে, আমরা কলেজ লাইফ থেকে বেরিয়ে এসেছি বা একটু বড় হয়েছি, 22-24 বছর বয়সে হয়েছি, তখন সেই মা বাবাই বলছে, আরে ওই ছেলেটা কত ইনকাম করছে, দেখ ওই ছেলেটা কত ইনকাম করছে, তুই কিছু করতে পারছিস না। তো মেমোরিজ কি আছে, পাস্ট এক্সপিরিয়েন্সেস কি আছে, এগুলো তো এক্সপিরিয়েন্স। মা বাবা বলেছেন টাকা পয়সা হাত দিবি না, এটা খারাপ। আর এখন আমরা বলছি টাকা পয়সা চাই, কোথা থেকে আসবে? টাকা পয়সা সম্বন্ধে আমাদের একটা নেগেটিভ মেমোরি আছে, বিলিফ সিস্টেম পড়ে আছে। আর আমাদের মাইন্ড তো সেই অনুযায়ী ডিলিট, ডিস্টোর্ট, জেনারেলাইজ করছে। চোখের সামনে আমাদের, আমরা দেখতে পাচ্ছি মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করছে, সেটাও আবার বেপথে, ভালো পথে নয়। অথচ আপনারা ভালো পথে পরিশ্রম করে পাচ্ছেন না, এফোর্ট দিয়ে পাচ্ছেন না, কেন? বিলিভ, মেমোরিজ, পসিবিলিটিস আছে, কিন্তু ডিলিট, ডিস্টোর্ট, জেনারেলাইজ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তো এই মাইন্ডসেটের ওপর বেস করে, আমাদের মনের ওপর এই মাইন্ডসেট, যেটাকে বলা হয় পয়েন্ট অফ ভিউ, সাধারণ ভাষাতে বলা হয় পয়েন্ট অফ ভিউ। মাইন্ডসেট নিয়ে আমি আর একটু পরে বলছি, বিশদে আর একটু যাওয়া দরকার, তাই আমি বলবো, কারণ মাইন্ডসেট ইজ এভরিথিং। হ্যালো, হুম। কেউ কেউ কিছু বলছেন? হ্যাঁ, তো দেখুন, এখানে একটা জিনিস তাহলে ক্লিয়ার হলো যে মাইন্ডসেটের ওপর বেস করে আমাদের মন ডিলিট, ডিস্টোর্ট এবং জেনারেলাইজ করে, এবং তারপর গিয়ে সেটা আমাদের মনের ভেতর রেজিস্টার হয়। ওকে, তাহলে এবার বলুন, বাইরের যে ইভেন্টটা ঘটেছিল, সেই ইভেন্টটা এখানে যখন পৌঁছলো, সেটা কি আর এক থাকলো? ইয়েস অর নো, সেটা কি এক থাকলো? প্লিজ টাইপ করুন একটু চ্যাট বক্সে। গ্রেট, সেটা এক থাকলো না। রাইট, রাইট, গ্রেট, সেটা কখনো এক থাকলো না। আমি এই স্লাইডে আসছি পরে, নেক্সট একটু দেখে নি মাইন্ডসেটটা নিয়ে আরেকটু জানার দরকার। আমি যদিও বলেছি, দেখুন মাইন্ডসেটে কি কি থাকে, বিলিফ, ভ্যালুস, পাস্ট এক্সপিরিয়েন্সেস, ফোকাস। ফোকাস নিয়ে আমি বাকিগুলো নিয়ে মোটামুটি বলেছি, ফোকাস নিয়ে একটু বলি। আজকেই আমার এক ভাইয়ের সাথে কথা হচ্ছিল, তো সে একটা সময়ে আমার গাড়ি চালাতো, ঠিক আছে? তো সে এখন একটা কোম্পানির সেলস, একটা এরিয়ার সেলস ম্যানেজার হয়েছেন। তো আমার সঙ্গে দেখা হলো আজকেই এই বিকেলেই দেখা হলো, এবং কথা হচ্ছিল। খুব ভালো ছেলেটি, বেশ হেলদি চেহারা, বিশাল, মানে প্রায় হাইটও যেরকম, তার ওয়েটও সেরকম, মোটামুটি 1 কুইন্টাল 30 কিলোর মতো ওয়েট। তো সে আমাকে জিজ্ঞেস করছে যে আমি তো সব দিকেই গ্রো করছি, আর কিন্তু আমি হেলদি থাকতে পারছি না। আমি 1 কুইন্টাল 30 কিলো ওয়েট আমি মানে সেখান থেকে কমিয়ে আনতে পারছি না, আমি সবকিছু দিকেই গ্রো করেছি। তো আমি প্রথমে ওর সঙ্গে একটু জোকস করলাম যে গ্রো তো সব দিকেই হচ্ছে, গ্রো তো সব দিকেই হচ্ছে, এইদিকেও গ্রো হচ্ছে। বলছে না, এই গ্রোটা তো চাই না। ওকে আমি জিজ্ঞেস করলাম, আমি বললাম, আচ্ছা ওকে বল। আমি ওকে একটু করার জন্য চল, আমার একটু খিদে পেয়েছে, চল একটু ইয়ে করি, আহ দুজনে দুটো কলা খাই গিয়ে। সামনে কিছুটা দূরেই দোকান ছিল, আমি বললাম চল গিয়ে দুটো কলা খাই। মানে জাস্ট ওকে করার জন্যই, ওকে মানে এমনি বলে দিলে তো হবে না, যাতে ভালো করে বুঝতে পারে, সেই জন্যই আমি বললাম চল দুজনে দুটো কলা খাই, আমার খিদে পেয়েছে, তুইও খাবি, চল। হ্যাঁ, না 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 না,
কলা খাবো না, চলো সিঙ্গারা খাই দিব। দেখুন, ভালো করে বোঝার চেষ্টা করুন। মানে হেলদি ফিগার, 130 কিলো ওজন, ক্যান ইউ ইমাজিন? সে চাইছে হেলদি থাকতে, শরীরটাকে কমিয়ে এনে ফিট থাকতে। তাকে যখন আমি বললাম চল একটু কলা খাই, সে তো প্রথমে বললো কলা কোথায় পাওয়া যায়, এখানে কোথাও পাওয়া যাবে না। আমি বললাম এই তো সামনেই আছে। ফোকাস কোথায় ছিল? সিঙ্গারা খাওয়াতে। কলাকে ডিলিট করে দিয়েছে, সামনেই কলা ঝুলছে, ডিলিট করে দিয়েছে। দেখেন, জাঙ্ক ফুড খেয়ে যাচ্ছে, ফোকাস ওই দিকে। তো রেজাল্টটা কি হবে? 1 কুইন্টাল 30 কিলোটা কয়েকদিনে 1 কুইন্টাল 40 কিলো দাঁড়াবে। ইয়েস অর নো? গ্রেট। তো দেখুন, তাহলে কি মাইন্ডসেটের এই যে জিনিসগুলো, এইগুলো আমাদের ফিল্টারকে ইনফ্লুয়েন্স করে, যে ফিল্টারটার মাধ্যমে আমাদের মাইন্ডে কোনো কিছু পৌঁছচ্ছে। এবার বলুন, আপনার নেগেটিভ বিলিফ সিস্টেম আছে হেলথ সম্বন্ধে, মানি সম্বন্ধে, সাকসেস সম্বন্ধে, হ্যাপিনেস সম্বন্ধে, তাহলে আপনার মাইন্ড তো অটোমেটিক সেগুলোকে ডিলিট করবে। কোথায় হ্যাপিনেস পাওয়া যায়, আপনার মাইন্ড ডিলিট করে দেবে, ডিলিট করবেই করবে। খুঁজে আনবে কোথায়, কোথায় দুঃখ আছে, কোন গানটা শুনলে আরো বেশি বুকের যন্ত্রণাটা বাড়ে, সেই গানটা শোনাবে শোনাবে। কোন পেপারে বড় বড় করে খবর দিয়েছে যে আজকে দুজনকে মারা হয়েছে, সেদিকে ফোকাস থাকবে, সেগুলোকেই মাইন্ড গ্রহণ করবে। আর জানবেন, এই সমস্ত কিছু না আমাদের হিউম্যান সাইকোলজিকে খুব ভালো করে বোঝে, তাই বড় বড় করে দেয় যে আজকে এক ব্যক্তি দুজনকে মেরে ফেলেছে, একটা ছবিও তার সাথে দিয়ে দিল। আপনি এবার তাকে গ্রহণ করুন, আপনি আপনার মনে সেই ভাইরাসকে ঢোকান, আপনার মনকে নষ্ট করুন। কিন্তু একবারও দেখেছেন, প্রত্যেক দিন তো কত হসপিটালে এত সুন্দর সুন্দর শিশুর জন্ম হচ্ছে, একবারও দেখেছেন পেপারে বড় বড় করে লিখতে আজকে উমুক হসপিটালে দুটো সুন্দর শিশুর জন্ম হয়েছে? একবারও লেখে না। সাইকোলজি বোঝে, ওনারা ওনারা বোঝে ম্যাক্সিমাম লোক কোনগুলোকে ডিলিট, ডেস্টোর, জেনারেলাইজ করে, কোনগুলোকে ছেড়ে দেয়, পজিটিভ জিনিসগুলোকে ছেড়ে দেয়, নেগেটিভ গুলোকে গ্রহণ করে। এগুলো তাদেরকে অ্যাট্রাক্ট করে, কারণ তাদের মাইন্ডসেট সেভাবে গঠন হয়ে আছে। ক্লিয়ার? এবার দেখুন, এই যে মডেল আমি শেয়ার করলাম, এখান থেকে আমরা কয়েকটা লার্নিং নিই, কয়েকটা শিক্ষা নিই, তাহলে বুঝতে পারবো যে কি পসিবিলিটিস আছে। আচ্ছা, এখানে আপনারা একটা ছবি দেখছেন। এই ছবিতে, বাম দিকের ছবিতে একটা কিছু লেখা আছে, তাই তো? আচ্ছা, এটাকে আমি কপি করে কপি করে নিলাম অ্যাজ ইট ইজ, দিয়ে পেস্ট করছি এখানে। ধরুন এটা এক্সটার্নাল ওয়ার্ল্ড, এটা যখন যাচ্ছে এখান থেকে বেশ কিছু জিনিস আমি ডিলিট করে দিলাম। এখানে ইরেজের অপশন নেই, আমি তাও দেখছি। বেশ কিছু জিনিসকে সাপোজ জেনারেলাইজ করে দিলাম, এরকম একটা লেখা ছিল, আমি এখানে আরেকটা লেখা দিয়ে দিলাম, আরেকটা এরকম করে দিলাম, একই রকম জেনারেলাইজ করে দিলাম। ওকে, কিছু আমি বিকৃতকরণ করে দিলাম, আর কিছু জিনিসকে ডিলিট করে দিলাম। সাপোজ কিছু জিনিসকে ডিলিট করলাম, ওহো সরি। এবার বলুন, এই দুটো জিনিস কি এক লাগছে? ইয়েস অর নো? প্লিজ টাইপ করুন একটু। ইভেন্ট ওয়ান
এক্সটার্নাল বাইরে যেটা হয়েছিল বাম দিকে যেটা আছে সেটা আর ডান দিকে যেটা আছে এটা কি এক লাগছে? একটু বলবেন। আমি তো এখান থেকেই কপি করেছি, কেবল কিছু জিনিসকে ডিলিট করেছি, কিছু জিনিসকে জেনারেলাইজ করেছি, কিছু জিনিসকে ডিস্টর্ট করেছি। না, এক লাগছে না। এটা বাংলার যদি অক্ষর রয়ের মতো লাগে, এটা একটা কাইটের মতো, ঘুড়ির মতো লাগছে। এম আই রাইট? হাত তুলে জানালেই হবে। তো দেখুন, বাস্তবে ঘটনা সেরকমই হচ্ছে। এক্সটার্নাল ওয়ার্ল্ডে যা আছে আমাদের মাইন্ডে যখন যাচ্ছে তার থেকে ডিলিট ডিস্টর্ট জেনারেলাইজ হচ্ছে, হয়ে গিয়ে এমন একটা তৈরি হচ্ছে যার সাথে এর কাছাকাছি নাও হতে পারে, কাছাকাছি হতেও পারে আবার নাও হতে পারে। তো লার্নিং ওয়ান কি? ইভেন্ট ওয়ান, বাইরের জগতে যেটা ঘটছে, অর্থাৎ ইভেন্ট ওয়ান। ওকে, এই ইভেন্ট ওয়ান নট ইজক্যাল টু ইভেন্ট টু, সরি ইভেন্ট ওয়ান আর এটা ধরুন ইভেন্ট টু, এগুলো কি সমান? ইভেন্ট ওয়ান ইভেন্ট টু সমান না, নট ইজক্যাল টু ইভেন্ট টু, কখনো এক নয়, দুটো এক নয়। কিন্তু আমরা প্রতিক্রিয়া কি অনুযায়ী দিচ্ছি? এই যে বাইরের যেটা আছে আমরা কি বলছি এটা র, নাকি আমাদের মাইন্ডে যেটা গঠন হচ্ছে সেটা? আমাদের প্রতিক্রিয়া কিরকম হচ্ছে? সেই দড়িটা যেটা দেখেছিলাম সেটা, না আমাদের মাইন্ড যে ভেবেছিল সাপ এটাকে, তার মতো প্রতিক্রিয়া হচ্ছে? ইভেন্ট টু, 2 নম্বর, তাই না? যেটা আমরা রেজিস্টার করছি আমাদের মাইন্ডে। ক্লিয়ার? তো বাইরের জগতে মানি আছে, অ্যাভেলেবিলিটি, বাইরের জগতে ভালো রিলেশনশিপ আছে, বাইরের জগতে হ্যাপিনেস আছে আমাদের চোখের সামনে, বাইরের জগতে আরো যেগুলো ওয়েলথ আছে, হেলথ আছে, ভালো সবকিছুই এক্সিস্ট করছে। কিন্তু আমাদের কি মাইন্ড সেগুলোকে ডিলিট ডিস্টোর্ট জেনারেলাইজ করে নিয়েছে, ফিল্টার করে নিয়েছে। ফিল্টার করে নেওয়ার ফলে আমরা দেখতে পাচ্ছি না যে হেলথ ভালো থাকা যায়, মেডিসিন ছাড়া ভালো থাকা যায় কখনো? হেলথ ভালো রাখতে গেলে মেডিসিন লাগবেই। আরে ইউনিভার্স আপনাকে এখানে ইউনিক করে পাঠিয়েছে আপনার হেলথ যাতে সুস্থ থাকে। হেলথ সুস্থ রাখাটা স্বাভাবিক, থাকাটা স্বাভাবিক, শরীর অসুস্থ হওয়াটা অস্বাভাবিক। তো আমাদের মাইন্ডসেট এমন হয়ে গেছে যে শরীর অসুস্থ থাকাটাই স্বাভাবিক, মেডিসিন নেওয়াটা স্বাভাবিক। আমাদের মাইন্ড এমন পারসিভ করে নিয়েছে যে প্রত্যেকদিন টাকার পিছনে দৌড়ানোটাই স্বাভাবিক, টাকা আমার পিছনে দৌড়তে পারে এটা অস্বাভাবিক। আমাদের মাইন্ড পারসিভ করে নিয়েছে যে রিলেশনশিপ ভাঙা যায়, ভেঙে গেলে সেটাকে গড়া যায় না। রিলেশনশিপ খুব সূক্ষ্ম জিনিস। আমাদের মন কি জানে রিলেশনশিপ একটা স্ট্রং বন্ডিং দুজনের? জানে না। তা আমরা প্রতিক্রিয়া কোনটা অনুযায়ী করছি? যা আমরা পারসিভ করছি E2 অনুযায়ী, নট E1। ক্লিয়ার? তো লার্নিং ওয়ান থেকে দেখুন তাহলে পসিবিলিটি এক্সিস্ট করছে, এক্সটার্নাল ওয়ার্ল্ডে অনেক অনেক পসিবিলিটিস এক্সিস্ট করছে, কিন্তু ইন্টারনাল ওয়ার্ল্ড অব্দি সেটা প্রবেশ করছে না, তার আগেই ফিল্টার আউট হয়ে যাচ্ছে, পরিষ্কার করে দিচ্ছে মাইন্ড। ক্লিয়ার? এবার আসছি সেকেন্ড লার্নিং এ, লার্নিং টু। আমাকে বলুন, দুজন ব্যক্তি, দুজন একই সাথে
একটা সিনেমা হলে সিনেমা দেখছেন, বা একই সাথে কোনো সিরিয়াল দেখছেন, কোনো টিভিতে কিছু দেখছেন, ক্লিয়ার? তো এই দুজন ব্যক্তির, পার্সন ওয়ান আর পার্সন টু, একই জিনিস যা একই সাথে দেখছেন, একই জায়গাতে বসে দেখছেন, এদের দুজনের মনে কি একই জিনিস গাঁথবে? সেই সিনেমার একই সিন ভালো লাগবে, একই গান ভালো লাগবে, একই জায়গাটা ভালো লাগবে? ইয়েস আর নো? আমি আমার প্রশ্নটা আরেকবার ভালো করে শুনুন। দুজন ব্যক্তি একসঙ্গে একই একটা ঘটনার দুজন সাক্ষী, অথবা একটা সিনেমা দেখছে অথবা একটা সিরিয়াল দেখছে, যাই হোক, দুজন ব্যক্তি একই সাথে একই জায়গাতে বসে দেখছে, একই পরিবেশ, সবকিছু একই। তো দুজনের পারসেপশন কি একই হবে? দুজনের একই জিনিস ভালো লাগবে, একই জিনিসের খারাপ লাগবে, এরকম কি হবে দুজনের? ইয়েস অর নো? ওকে, ওকে। একজন বলছেন নো, পলাশি বলছেন মে নট। গ্রেট। কখনোই না। কেন না? তাহলে দেখুন এখানে লার্নিং যেটা টু, P1 E1, মানে ইভেন্ট যেটা মনে গাঁথছে আমাদের, সেটা পার্সন ওয়ানের যা হবে একই হবে না, নট ইজক্যাল টু P2 E2। পার্সন টু এর মনে যা গাঁথবে, যেভাবে তিনি পারসিভ করবেন, সেটা এক হতে পারে না, নট ইজক্যাল টু। কেন এক হবে না? তার পিছনে দুজনের মাইন্ডসেট আলাদা, দুজনের আপব্রিঙ্গিং আলাদা, দুজনের বিলিফ সিস্টেম আলাদা, দুজনের ফোকাস আলাদা, দুজনের ভ্যালুজ আলাদা, দুজনের ডিসিশন আলাদা, দুজনের মেটা প্রোগ্রাম আলাদা, অর্থাৎ পুরো মাইন্ডসেট আলাদা। তাই P1, পার্সন ওয়ান এর মনে যা গাঁথবে, পার্সন টু এর মনে একই জিনিস ক্রিয়েট না হতে পারে। ক্লিয়ার? কিন্তু আমাদের কনফ্লিক্ট কোনটা নিয়ে, দ্বন্দ্বটা কোথা নিয়ে, কি নিয়ে? দ্বন্দ্ব এই জিনিসটাকে নিয়েই, যেটাকে দেখছি সেটাকে নিয়েই হচ্ছে। একজনের মনে একরকম প্রতিক্রিয়া, আরেকজনের মধ্যে আরেক রকম, আর সেটা নিয়ে দ্বন্দ্ব। জিনিস একটাই, জিনিস একটাই, কিন্তু যেহেতু পারসেপশন আলাদা, দ্বন্দ্বটা সেই জন্য ক্রিয়েট হচ্ছে। তাহলে দেখুন, একই সিচুয়েশনে যে মানুষটা গ্রো করে যাচ্ছে, ইনকাম জেনারেট হচ্ছে, এটা প্রচুর প্রচুর ইনকাম করতে পারছেন, হ্যাপি থাকতে পারছেন, সেই একই পরিবেশে, একই সিচুয়েশনে বা তার চেয়েও ভালো সিচুয়েশনে আরেকজন মানুষ গ্রো করতে পারছেন না, ইনকাম জেনারেট করতে পারছেন না। কেন? একজন অপরচুনিটি দেখতে পাচ্ছেন, আরেকজন অপরচুনিটি দেখতে পাচ্ছেন না। তাই। ক্লিয়ার? আপনারা একটা ভালো উদাহরণ দিলে বুঝতে পারবেন। বিনোদ কাম্বলি এবং সচিন টেন্ডুলকার। 1 মিনিট, স্ক্রিন শেয়ারিংটা স্টপ করে নি, বলছি। আপনারা জানেন বিনোদ কাম্বলি এবং সচিন টেন্ডুলকার খুব ছোটবেলাকার বন্ধু, এবং দুজনেই একসাথে খেলা শুরু করেছিলেন। দুজনেই প্রায় একসাথে আর কি খেলা শুরু করেছিলেন, দুজনেই খুব ভালো খেলোয়াড় ছিলেন। এবং কেউ কেউ তো বলেন, যারা বিনোদ কাম্বলিকে খুব কাছের থেকে দেখেছেন, তারা বলেন যে বিনোদ কাম্বলির ট্যালেন্ট নাকি সচিন টেন্ডুলকারের চেয়ে অনেক বেশি ছিল। তো দেখুন, দুজনে একই সাথে খেলা শুরু করেছিলেন, ইন্ডিয়ান টিমে দুজনেই চান্স পেয়েছেন। বিনোদ কাম্বলিও খুব ভালো খেলা শুরু করেছিলেন ইন্ডিয়ান টিমে। কিন্তু একটা সময়ে গিয়ে বিনোদ কাম্বলি কোথায় হারিয়ে যান, আর সচিন টেন্ডুলকারকে ক্রিকেট গড অফ ক্রিকেট মানা হয়। কেন?
তার কারণ অন্য কিছু না, এই মাইন্ডসেট। সব কিছু, পরিবেশ যা কিছু সব কিছু দুজনেই পেয়েছিলেন, দুজনেই খেলার সুযোগ পেয়েছিলেন ইন্ডিয়ান টিমে, দুজনে ভালো খেলতেনও। কিন্তু একজন হঠাৎ করে কোথায় হারিয়ে যায়, আর আরেকজন গ্রো করে যাকে বলা হয় বিশ্ব ক্রিকেটের ভগবান মানা হয়। এর পেছনে অন্য কিচ্ছু না, একটাই জিনিস, সেটা হলো মাইন্ডসেট। ক্লিয়ার? তো দেখুন, তাহলে কি দুজনের কাছে অপরচুনিটি সেম ছিল, একজন সেখান থেকে হারিয়ে গেল। সারা লাইফের, আপনারা হয়তো রিসেন্টলি একটা ভিডিও দেখেছেন হয়তো, যে বিনোদ কাম্বলির কিরকম অবস্থা হয়েছে, কাঁদছেন, ঝরঝর ঝরঝর করে কাঁদছেন। কেন? তার কাছে তো সবই এসেছিল, সব অপরচুনিটি এসেছিল। অপরচুনিটি থাকলেও হারিয়ে যাবে যদি মাইন্ডসেট ঠিক না থাকে, যদি মানে অপরচুনিটিসকে ডিলিট করতে, জেনারেলাইজ করতে, অর্থাৎ ফিল্টার আউট করতে শুরু করে, পুরো অন্যদিকে ডাইভার্ট হয়ে যাবে সব কিছু। অপরচুনিটি কোথায় হারিয়ে যাবে, পসিবিলিটিস কোথায় হারিয়ে যাবে। ক্লিয়ার? এবার এখান থেকে যে তৃতীয় লার্নিংটা আমরা পাই, এই যে মডেল আমি শেয়ার করলাম, সেখান থেকে যে তৃতীয় মডেল পাই, আপনাদেরকে আরেকবার আমি পিছনে যাই, আপনাদের হয়তো মনে থাকবে যে আমি বলেছিলাম কি, যে বাইরের যে ইভেন্ট, সেই ইভেন্টটা আমাদের মাইন্ডে যাচ্ছে, ফিল্টার হয়ে, মাইন্ডসেটের মাধ্যমে ফিল্টার হয়, ফিল্টার হয়ে বাইরে যাচ্ছে, ভেতরে যাচ্ছে। তাহলে ইভেন্ট ওয়ান আর ইভেন্ট টু এক নয়, দুটো আলাদা আলাদা। তো মাইন্ডের ভেতর যেটা যাচ্ছে, মাইন্ডের ভেতর আমাদের যেটা রেজিস্টার হচ্ছে, সেটাকে বলা হয় ইন্টারনাল রিপ্রেজেন্টেশন। ইন্টারনাল রিপ্রেজেন্টেশন, বাইরের ঘটনা, সেটাকে আমরা আমাদের মনে কি রিপ্রেজেন্ট করছি, তাই সেটাকে বলা হচ্ছে ইন্টারনাল, মানে ভেতরের রিপ্রেজেন্টেশন। আর যেহেতু পার্সন টু পার্সন এটা ভ্যারি করে, তাই একে বলা হয় পার্সোনাল ইন্টারনাল রিপ্রেজেন্টেশন, পিআইআর, পার্সোনাল ইন্টারনাল রিপ্রেজেন্টেশন। যেহেতু পার্সন, আমি এর আগের স্লাইডেই বললাম যে পার্সন টু পার্সন এটা ভ্যারি করে, তার জন্য একে বলা হয় পার্সোনাল ইন্টারনাল রিপ্রেজেন্টেশন। এই পার্সোনাল ইন্টারনাল রিপ্রেজেন্টেশন এবং আমাদের ফিজিওলজি, সেই মুহূর্তে শারীরবৃত্তীয় অবস্থা দুটো মিলিত হয়ে যেটা গঠন করে, সেটা হচ্ছে স্টেট অফ মাইন্ড, আমাদের মানসিক দশা। স্টেট অফ মাইন্ড খুব গুরুত্বপূর্ণ। স্টেট অফ মাইন্ড, এই স্টেট অফ মাইন্ড নিয়ে আমি আরেকটু, যেহেতু গুরুত্বপূর্ণ তাই এটা নিয়ে আরেকটু বলতে হবে আপনাদেরকে, তো বলবো তার আগে বলে নিই। দেখুন কেন গুরুত্বপূর্ণ। স্টেট অফ মাইন্ড প্রডিউস করে বিহেভিয়ার, আচরণ। আমরা কি আচরণ করব ডিপেন্ড করছে আমাদের স্টেট অফ মাইন্ড। আমি এক্সাম্পল দিচ্ছি, তবু বুঝতে পারবেন। আর এই বিহেভিয়ার প্রডিউস করে রেজাল্ট, আমরা কি অ্যাচিভ করব, হেলথ, ওয়েলথ, সাকসেস, লাভ এন্ড রিলেশনশিপ, হ্যাপিনেস, কি আমরা অ্যাচিভ করতে চাই, এই রেজাল্ট প্রডিউস করে। তাহলে কি আমাদের যে পিআইআর, মনের ভেতর কি চলছে, পার্সোনাল ইন্টারনাল রিপ্রেজেন্টেশন, এবং সেই মুহূর্তের আমাদের ফিজিওলজি, এই দুটো মিলিত হয়ে কি গঠন করে, আমাদের স্টেট অফ মাইন্ড, মানসিক দশা। আর স্টেট অফ মাইন্ড প্রডিউস করে বিহেভিয়ার। আমি রিপিট করছি এই জন্যই, যাতে বুঝতে সুবিধা হয়। বিহেভিয়ার প্রডিউস করে রেজাল্ট, আমাদের জীবনের রেজাল্ট। আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। ধরুন একজন ব্যক্তি, তিনি একটা অফিসে চাকরি করেন, প্রত্যেক দিন অফিসে যান। তো প্রত্যেক দিনের মতো সেদিনকে অফিসে গেছেন, আর অফিসে গিয়ে কোনো একটা ভুল কিছু করেছেন, আর অফিসের বস খুব বকাঝকা দিয়েছেন, এই আপনার কাজের ঠিক করতে পারেন না, আপনার ডিমোশন হয়ে যাবে, আপনাকে শোকজ করা হচ্ছে, শোকজ লেটার ধরিয়েছেন। আর সেই অবস্থাতে তিনি বাড়ি ফিরলেন। বাড়ি ফেরার সাথে সাথে ওয়াইফ শুরু করলেন, দরজাটা খুলেই, জানো তোমার ছেলে দেখো আজকে কি করেছে, এটা ভেঙেছে, ওটা ভেঙেছে, সেটা ভেঙেছে, আজকে একটুও পড়তে বসেনি,
সারা দিন দুষ্টুমি করেছে, এখানে জল ফেলে দিয়েছে, ওখানে এটা ফেলে দিয়েছে, শুরু করলো। এক, সিচুয়েশন ওয়ান। 2 নম্বর সিচুয়েশন, ওই ব্যক্তি অফিস থেকে ফিরলেন, সেদিনকে অফিসে অ্যাপ্রিসিয়েট পেয়েছে, বস বলেছেন বাহ, ওয়েল ডান, দারুণ কাজ করেছো তুমি, তোমাকে কয়েক দিনের মধ্যেই প্রমোশন দেওয়া হবে, তোমার স্যালারি ইনক্রিজ করা হবে, অ্যাপ্রিসিয়েট করেছেন। আর বাড়ি ফিরলেন, ওয়াইফ সেম কথা শুরু করলেন, জানো তোমার ছেলে কিচ্ছু করেনি আজকে, দেখো কত কি সবকিছু ভেঙেছে, এটা ভেঙেছে ওটা ভেঙেছে, পড়াশুনো করেনি, সারাদিন দুষ্টুমি করেছে, আমার একটাও কথা শোনেনি। ওকে, তাহলে সিচুয়েশন ওয়ান একটা, সিচুয়েশন টু একটা। আপনারা বলুন যে কোন সিচুয়েশনে তার বিহেভিয়ার ভালো হবে? কোন সিচুয়েশনে তার বিহেভিয়ার ভালো হবে? ওয়ান অর টু? ওয়ান অর টু? সেকেন্ড, টু, বাহ, গ্রেট, টু, লাভলি, লাভলি, বাহ, গ্রেট। কুমকুম সিনহা বলছেন টু, গ্রেট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখুন, কোন সিচুয়েশনে ভালো বিহেভিয়ার হবে? টু, 2 নম্বর সিচুয়েশনে। কেন? 2 নম্বর সিচুয়েশনে তার স্টেট অফ মাইন্ড ভালো ছিল, মনে মানসিক দশাটা ভালো ছিল, তিনি খুশি হয়ে বাড়ি ফিরেছেন। আর সেই অবস্থায় সেম সিচুয়েশন, সেম, তার ওয়াইফ সেই সেম কথা বলেছেন, সেম জিনিস দেখতে পেয়েছেন তিনি, সবকিছু, কিন্তু বিহেভিয়ার কোনটাই ভালো হলো? 2 নম্বর কেসে বিহেভিয়ার ভালো হলো। কেন ভালো হলো? কারণ তার স্টেট অফ মাইন্ডটা ভালো ছিল। আর রেজাল্ট কি হলো? তার ফলে বাড়ির পরিবেশটা ভালো হলো। কিন্তু প্রথম সিচুয়েশনে তিনি রেগে যাবেন, বাচ্চাকে হয়তো 2-1 থাপ্পড় লাগিয়েও দিতে পারেন, ওয়াইফের সাথে হয়তো একটা মনোমালিন্যও হতে পারে। আর তার রেজাল্ট কি হবে? বাড়ির পরিবেশ পুরো খারাপ, কেউ কারোর সাথে কথা বলছে না, ঝগড়াঝাটি, গন্ডগোল। আর প্রথম ক্ষেত্রে রেজাল্ট কি হলো? হ্যাপি। এই সরি, দ্বিতীয় ক্ষেত্রে কি রেজাল্ট? হ্যাপি, হ্যাপিনেসের একটা পরিবেশ তৈরি হলো। তো স্টেট অফ মাইন্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? এটাই আমাদের বিহেভিয়ার প্রডিউস করে, আর এই বিহেভিয়ারই আমাদের রেজাল্ট, অ্যাকশন প্রডিউস করে। আমরা কি অ্যাকশন নেবো, আর অ্যাকশন প্রডিউসেস রেজাল্ট। তাহলে লার্নিং 3 আশা করি আপনাদের মানে বুঝতে পেরেছেন। ওকে, নেক্সট আমি বলেছিলাম স্টেট অফ মাইন্ড নিয়ে বলবো। স্টেট অফ মাইন্ড দু ধরনের স্টেট অফ মাইন্ড হয়। কেন গুরুত্বপূর্ণ স্টেট অফ মাইন্ড? স্টেট অফ মাইন্ড 2 ধরনের। একটা হচ্ছে রিসোর্সফুল স্টেট। রিসোর্সফুল স্টেট কি? হ্যাপিনেস, জয়, কনফিডেন্স, মোটিভেশন, পিস, লাভ, এবং আরো অনেক কিছু আছে, আমি এখানে জাস্ট কয়েকটা লিখেছি। আপনারা ভাবুন, যদি আপনাদের মধ্যে মোটিভেশন থাকে, আপনারা যদি মোটিভেট ফিল করেন, কত কিছু করতে পারেন, তাই না? আর যদি ডিমোটিভেট ফিল করেন, তাহলে তো রেজাল্ট কি হবে? নেগেটিভ রেজাল্ট প্রডিউস হবে। নেগেটিভ স্টেট অফ মাইন্ড প্রডিউসেস নেগেটিভ রেজাল্ট। তো রিসোর্সফুল স্টেট অফ মাইন্ড, আমরা যখন রিসোর্সফুল স্টেটে থাকবো, তখন আমাদের রেজাল্টও পজিটিভ প্রডিউস হবে। ক্লিয়ার? আর আনরিসোর্সফুল স্টেট অফ মাইন্ড কি? ফিয়ার, ফোবিয়া, অ্যাঙ্গার, ল্যাক অফ কনফিডেন্স, স্যাডনেস, ভালোবাসার অভাব, এবং আরো অনেক কিছু আছে। খালি তো আমি এখানে কতগুলো লিখেছি, এখানে অ্যাংজাইটি থাকলে তার রেজাল্ট কি প্রডিউস হচ্ছে? আপনারা হয়তো অনেকেই এর সাথে পরিচিত। রেগুলার বেসিসে কি রেজাল্ট প্রডিউস হচ্ছে? তার কারণটা কি? আনরিসোর্সফুল স্টেট অফ মাইন্ডে আছেন, আর রেজাল্ট সেই অনুযায়ী প্রডিউস হচ্ছে। ভেবে পাচ্ছেন না, তাই তো, কেন এরকম রেজাল্ট হচ্ছে? আমি তো চাইছি ভালো কিছু করতে, তার জন্য পরিশ্রম করছি, আমি আরো নিজেকে ডেভেলপ করছি, করার চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না কেন?
আপনি এই আনরিসোর্সফুল স্টেটে থেকে কখনো ভালো রেজাল্ট প্রডিউস হতে পারে না। ক্লিয়ার? তো রিসোর্সফুল স্টেটে থাকতে হবে। রিসোর্সফুল স্টেটে থাকার একটা পদ্ধতি আমি আপনাদেরকে বলছি, কুইক ফিক্স, দ্রুত, যেটার মাধ্যমে আপনারা অনেকটা রিসোর্সফুল স্টেটে, আনরিসোর্সফুল স্টেটে থাকলেও রিসোর্সফুল স্টেটে থাকতে পারেন। টেকনিক আমি শেয়ার করছি। যদি সবার ক্যামেরা অন থাকতো আমি চেষ্টা করতাম টেকনিকটা করানোর, মানে করাতাম, কিন্তু মানে আপনারা যদি পারেন একটু ক্যামেরাটা অন করুন তাহলে ভালো হয়, টেকনিকটা করাতাম আমি। ওকে, গ্রেট। যাদের চ্যালেঞ্জেস আছে ঠিক আছে, আদারওয়াইজ ক্যামেরা অন করুন, একটু ফোকাস করবেন, আমার দিকে একটু ধ্যানটা রাখুন। জাস্ট আপনারা একটু বডিটাকে একটু স্ট্রেট করুন, বডিটাকে একটু স্ট্রেট করুন, সিদ্ধারাটাকে একটু সোজা করবেন। খালি আমার কথাগুলোর দিকে ফোকাস করুন। এখন যদি নাও দেখতে পান আমাকে, কোনো ব্যাপার নয়, সিদ্ধারাটা সোজা করুন, স্ট্রেট করুন। ওকে, গ্রেট। চেস্টটাকে একটু ওয়াইড করুন, চেস্টটাকে ওয়াইড করুন, চেস্টটাকে ওয়াইড করুন। গ্রেট, গ্রেট। একটু গভীরে শ্বাস নিন। মুখে একটা বেশ চওড়া হাসি রাখুন, চওড়া হাসি রাখুন। মুখে একটা চওড়া হাসি, বেশ সুন্দর হাসি। বাহ, আমি দেখতে চাই তো। পলাশ বাবু সুন্দর, গ্রেট। গৌরাঙ্গ বাবু সুন্দর হাসি, গ্রেট। বাহ, হাসি রাখুন। ওকে, এরকম হাসি রাখুন। আর ব্রিদিংটাকে একটু ভালো করে ব্রিদিংটা নিন। গ্রেট, গ্রেট। এবার একটা জীবনের দুঃখের কথা ভাবুন তো। এরকম রেখে বডি ফিজিওলজি চেঞ্জ করবেন না, ফিজিওলজি চেঞ্জ করবেন না কিন্তু। মুখে হাসি রাখবেন, ফিজিওলজি চেঞ্জ করবেন না। এই অবস্থাতে একটা দুঃখের কথা ভাবুন। মুখে হাসি রাখবেন। ওকে, গ্রেট। ওকে, এবার আপনার আমাকে বলুন যে কজনের কজনের মনে এলো দুঃখের কোনো ঘটনা আসলো? হ্যাঁ স্যার, দুঃখের ঘটনা এলেও তো ওই মানে হাসি তো উড়ে যাচ্ছে, মানে স্মৃতিটা ফিলিংসটা যে এসে আসেনি, যাচ্ছে, হাসি উড়ে যাচ্ছে। ফিলিংসটা আসেনি, তাই তো? আপনি এটাই বলতে চাইছেন তো? না, আমি বলছি যে দুঃখের স্মৃতিটা আমার আসছে, হ্যাঁ, আর সঙ্গে সঙ্গে তো হাসি উড়ে যাচ্ছে আর কি, মানে তখন আর আমি তো হাসতে পারছি না। দেখুন এটাকে অ্যাকোয়ার করে রাখতে হবে, ফিজিওলজিটাকে অ্যাকোয়ার করে রাখতে হবে। আমি এটা অল্প সময়ের জন্য করাচ্ছি, তো আপনাদেরকে কুইক ফিক্স কোনটা আমি দিতে চাই। আপনাদেরকে যখনই কোনো আনরিসোর্সফুল স্টেটে যাবেন, সাথে সাথে ফিজিওলজি অ্যাকোয়ার করুন। স্ট্রেট, সিদ্ধারা সোজা করবেন, ঘাড়টাকে উঁচু করবেন, ওয়াইড, চেস্টটাকে ওয়াইড করবেন। ওকে, মুখে হাসি রাখবেন এবং সোজা হয়ে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকুন। 2 থেকে 3 মিনিট এটা করুন। যদি ওটা, ওই যে পিআইআর চলছিল আপনার মনে, সেটা যদি চলে আমাকে বলবেন। কখনোই চলতে পারে না। আমাদের মনে যা চলছে তার সাথে সাপোর্টিভ ফিজিওলজি দরকার, তবেই সেই চিন্তাটা চলতে পারে, না হলে চলতে পারে না। দুঃখ পেলে দেখুন, আবার ফিজিওলজির উল্টো দিকটা যদি দেখেন, ফিজিওলজি আমাদের অ্যাকোয়ার হয়ে যায় অটোমেটিক। মনে যা চলে সেই অনুযায়ী ফিজিওলজি অ্যাকোয়ার হয়ে যায়। ক্লিয়ার? আপনার দুঃখ পেলে কখনো ভেবে ভেবে গালে হাত দিয়ে কাঁদতে হয় না, চোখ দিয়ে জল অটোমেটিক বেরিয়ে চলে আসে। মাইন্ড অ্যান্ড বডি ফর্ম এ সিস্টেম। সুতরাং আপনি যখনই বডির কন্ট্রোল নিয়ে নেবেন, মনের কাছে, আপনার সাবকনসিয়াস মাইন্ডের কাছে মেসেজ যাবে, মাই ওনার ইজ ওয়ান টু বি হ্যাপি অর কনফিডেন্স। তাই ইমিডিয়েটলি চেঞ্জ করার জন্য এই প্রসেসটা অ্যাপ্লাই করতে পারেন। ক্লিয়ার? ওকে স্যার। গ্রেট। নেক্সট আসছি, তাহলে পসিবিলিটিস আমাদের আছে, কিন্তু আমরা কোন স্টেটে আছি? আমরা যদি সবসময় রিসোর্সফুল স্টেটে থাকি তাহলে আমাদের কাছে রিসোর্সেস আসবে।
রিসোর্সেস মানে কি? সম্পদ। সম্পদ আসবে, অপেক্ষা করছে আমাদের জন্য। ক্লিয়ার? দেখুন, আপনারা হয়তো অনেকেই নাম শুনেছেন টনি রবিন্স, বা যাকে অ্যান্টনি রবিন্স বলা হয়। এই অ্যান্টনি রবিন্স নিয়ে আমি একটু বলবো, বলে উম, ইয়ে করব। দেখুন, টনি রবিন্স কি বলেছেন, যে ইট ইজ নট দ্য ল্যাক অফ রিসোর্সেস, রিসোর্সেস এর অভাব নয় যে যার জন্য আমরা ফেলিওর হয়। ইট ইজ নট দ্য ল্যাক অফ রিসোর্সেস দ্যাট কজ আস ফেলিওর। রিসোর্সেস এর অভাবে আমরা ফেলিওর হই না। আমাদের কাছে আজকে মানি নেই বলে আমরা ফেলিওর না। আমাদের কাছে আজকে ম্যান পাওয়ার নেই বলে আমরা ফেলিওর না। ইট ইজ দ্য ল্যাক অফ রিসোর্সফুলনেস। আমরা রিসোর্সফুল কিনা, রিসোর্সফুল স্টেটে, রিসোর্সফুলনেস মানে রিসোর্সফুল স্টেটে আছি কিনা, আমাদের মধ্যে মধ্যের যে মোটিভেশন সেটা আছে কিনা, আমাদের মধ্যে যে কনফিডেন্স সেটা আছে কিনা, আমাদের মধ্যে হ্যাপিনেস আছে কিনা, আমাদের মধ্যে জয়ফুল আছে কিনা। দ্যাট কজেস দ্য ফেলিওর। আমরা যদি আনরিসোর্সফুল স্টেটে থাকি, ডেফিনেটলি আমরা ফেলিওর হব, কেউ আটকাতে পারবেন। ক্লিয়ার? এবার একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আসছি, র্যাটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম, RAS। আপনারা হয়তো অনেকেই নামটা শুনেছেন, র্যাটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম, বা যাকে আপনারা ল অফ অ্যাট্রাকশন বলেই বেশি চেনেন, কারণ এটাকে এমন ভাবে নিয়ে যাওয়া হয়েছে, ল অফ অ্যাট্রাকশন। কিন্তু তার আসল সায়েন্টিফিক হচ্ছে র্যাটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম। র্যাটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম কি? ইট অ্যাক্টস অ্যাজ এ গোলকিপার ফর ইয়োর সেন্সরি ইনফরমেশন। যে সেন্সরি ইনফরমেশন আপনি কি অ্যাট্রাক্ট করবেন, ইটস ডিপেন্ড অন ইয়োর র্যাটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম। এটা একটা গোলকিপারের মতো দাঁড়িয়ে থাকে, ওই সরি, দ্বার রক্ষীর মতো, গেট কিপারের মতো দাঁড়িয়ে আছে। আপনি চাইছেন মানি, কিন্তু আপনার দ্বার রক্ষী এই র্যাটিকুলাস অ্যাক্টিভেটিং সিস্টেম, সে অ্যাক্টিভ নয়। দুনিয়ার যত ল অফ অ্যাট্রাকশন লাগিয়ে নিন, কিচ্ছু কাজ করবে না। এই র্যাটিকুলাস অ্যাক্টিভেটিং সিস্টেমকে অ্যাক্টিভ করতে হবে, এই আপনার জন্য অ্যাবান্ডেন্স আনবে। একে আপনি কতগুলো, এই যে দ্বার রক্ষী, একে আপনি কতগুলো আইডেন্টি কার্ড ধরিয়ে দিচ্ছেন, এটা আমার জন্য এদেরকেই প্রবেশ করাবি, আমার জন্য নেগেটিভ জিনিস প্রবেশ করাবি, আমার জন্য কোথায় অ্যাক্সিডেন্ট হচ্ছে সেটাকে প্রবেশ করাবি, আমার জন্য কোথায় কে ফেলিওর হচ্ছে সেটাকে প্রবেশ করাবি। এই দ্বাররক্ষী সেই কার্ড দেখে আপনার মনের মধ্যে ঢোকাবে, র্যাটিকুলাস অ্যাক্টিভেটিং সিস্টেমকে অ্যাক্টিভ করবে। ক্লিয়ার? এই দ্বাররক্ষীকে আপনি দাঁড় করিয়েছেন, অন্য কেউ দাঁড় করায়নি, এটা বাইরে থেকে কেউ দাঁড় করায়নি, একে আপনি দাঁড় করিয়েছেন আপনার জন্য। আপনার মাইন্ডসেট এর পিছনে আছে, আপনার মাইন্ডসেট, হোয়াট বিলিফ ইউ হ্যাভ, হোয়াট কাইন্ড অফ ভ্যালুজ ইউ হ্যাভ। আপনার কি বিশ্বাস, আপনার কি ভ্যালুজ, আপনার কোনগুলোর প্রতি ফোকাস, এই দ্বার রক্ষী সেই অনুযায়ী আপনার ভেতরের এই র্যাটিকুলাস অ্যাক্টিভেটিং সিস্টেমকে অ্যাক্টিভ করে। আর সেই অনুযায়ী এই যে ল অফ অ্যাট্রাকশন, যার যার নামে দুনিয়া এখন নাচছে বলতে পারে, তার মূলে আছে র্যাটিকুলাস অ্যাক্টিভেটিং সিস্টেম, আর কিচ্ছু নয়। তো NLP তে এটা নিয়ে বিশেষ চ্যাপ্টার আছে, কি করে মানে এই ল অফ অ্যাট্রাকশন যেটাকে আপনারা সাধারণ চোখে দেখেন, আমি সেটাই বলছি, এর নিয়ে বিশদে চ্যাপ্টার আছে, যাতে আপনার এই র্যাটিকুলাস অ্যাক্টিভেটিং সিস্টেমকে আপনি অ্যাক্টিভ করতে পারেন, অর্থাৎ পসিবিলিটিস গুলোকে খুঁজে পান। তো আমরা এই
র্যাটিকুলাস অ্যাক্টিভেটিং সিস্টেমকে অ্যাক্টিভ করতে জানতে হবে। ক্লিয়ার? আর এ এ এমনই পাওয়ারফুল, এ আমাদের ব্রেনের সমস্ত প্রায় সমস্ত নার্ভের সঙ্গে কানেক্ট আছে। আমাদের যে নিউরোলজি গঠন হচ্ছে, সেই নিউরোলজি ডাইরেক্টলি ডিপেন্ড করছে রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেমের সাথে। আর যে কোনো জিনিস নিয়ে, খালি আমি মানি বলছি না, হেলথ, ওয়েলথ, সাকসেস, লাভ অ্যান্ড রিলেশনশিপ, সবকিছুই এই যে জিনিসটা রেটিকুলাস অ্যাক্টিভেটিং সিস্টেম, আরএস যাকে বলা হচ্ছে, এ যতক্ষণ না অ্যাক্টিভেট হচ্ছে আপনার জন্য, ততক্ষণ অবধি আপনার যত অপরচুনিটি আসুক আপনি গ্র্যাব করতে পারবেন না, বা গ্র্যাব করলেও সেটি আবার চলে যাবে। আপনি বুঝতেই পারবেন না যেটা পসিবিলিটি। আপনি ভাববেন আরে এটা জাস্ট একটা কিছু এসেছিল, ও ছেড়ে দিয়েছি, ভালো হয়েছে বাবা। তো একে আমাদেরকে অ্যাক্টিভ করতে হবে, কারণ এই অনুযায়ী নিউরোলজি গঠন হবে এবং ইউনিভার্সের সঙ্গে যে ল অফ অ্যাট্রাকশন বলে না, সেই ল অফ অ্যাট্রাকশন কাজে লাগবে। তাছাড়া আপনার যা খুশি করে নিন, ল অফ অ্যাট্রাকশন কাজে লাগবে, যত ল অফ অ্যাট্রাকশন করে নিন। ওকে, যাই হোক, তো এই হচ্ছে টুডের সেশন। আজকের সেশনে আমি এগুলো ডিসকাস করলাম। এবার আমি জানতে চাইছি আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা। যার যা প্রশ্ন থাকবে নির্দ্বিধায় করতে পারেন, আমি আপনাদেরকে অ্যান্সার দেওয়ার জন্য রেডি আছি। প্লিজ, গৌরাঙ্গ প্লিজ বলুন। প্রথমেই স্যার আপনাকে অসংখ্য মানে প্রণাম জানাচ্ছি। তো আজকের সেশন থেকেও মানে অনেক কিছু শিখলাম। এবার আপনি যেহেতু খোলাখুলি আমাদেরকে একটা অনুমতি দিয়েছেন যে যে কোনো বিষয়ে প্রশ্ন করার, তো মানে ছোট থেকেই যে এই যে ব্যাপারটা আজকে আলোচনা হলো, যে আমাদের মন যা পারসিভ করে সেটাই চলতে থাকে, হুম। কিন্তু এই বাধাটাকে যে আমরা ভাঙবো। ধরুন, মানে আমার জীবনের একটা অভিজ্ঞতা শেয়ার করছি। ছোটবেলায় আমি যখন মানে 2, 3-তে পড়তাম, হুম। তখন তুমি বড় হয়ে কি হতে চাও, এই যে প্যারাগ্রাফ বা বাংলায় অনুবাদ বা রচনা লেখা হতো, হুম। সেখানে আমার ইচ্ছের তো কোনো মূল্য ছিল না। মানে হুম। গ্রন্থাকার তার নিজের ইচ্ছা যেটা সেটা লিখেছেন, হুম। যে বড় হয়ে আমি একজন শিক্ষক হতে চাই, কোনো বইতে থাকতো, হুম। দিয়ে বিনা পয়সা আমি পড়াতে চাই, মানে এইটুকুই মনের মধ্যে গাঁথা থাকতো। আর দ্বিতীয় অপশন, আমি ডাক্তার হতে চাই, গ্রামে গিয়ে বিনা পয়সায় চিকিৎসা করতে চাই। হুম। এই যে ব্যাপারটা, তো হুম। এইটাই দেখা যাচ্ছে মনের মধ্যে পার্সিভ হয়ে আছে, যে হুম। আমি সমাজের জন্য ফ্রি অফ কস্ট সার্ভিস দেব। হুম। কিন্তু সেখানে যে আমার বেঁচে থাকার জন্য যে আমার ঘরের প্রয়োজন, স্বাস্থ্যের জন্য ডাক্তারের প্রয়োজন, হুম। সেই জ্ঞানের ভাবনাটা তো পরে আসছে। হুম। কিন্তু যতদিন না পর্যন্ত এই জ্ঞান হচ্ছে, ততদিন পর্যন্ত ওই ধারণাই তো আমার মধ্যে আঁকড়ে থাকে। হুম। এটা একটা ব্যাপার। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে এই যে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটা, আমরা হুম। যে এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস, এই যে কথাটা, যে হুম। একজন মানুষ যে মানুষের সঙ্গ করে তার হুম। মতোই সে আচরণ তার মধ্যে ঢোকে বা বর্তায়। তো মানে যখন দেখা যাচ্ছে আমরা যে সমাজতান্ত্রিক রাষ্ট্রের কথা ভাবি, তখন মনে হচ্ছে যে দেশটা, পৃথিবীটা সমাজতান্ত্রিক হলে আমার ভালো হতো। বা নিরামিষ ভোজন এবং আমিষ ভোজন, এই যে একটা কন্ট্রাডিকশন বা দ্বন্দ্বমূলক একটা ধারণা, হুম। আস্তিক আর নাস্তিক। বা দেখা যাচ্ছে যে রিয়েলিজম আর আইডিয়ালিজম, এই যে মানে বিশদ ভাবে ভাবতে গেলে মনে হচ্ছে যে না, হয়তো কোনো কোনো পরিস্থিতিতে আমার জীবনে দুটোই হয়তো সঠিক, কোনো কোনো সময় মনে হয় যে না, ওইটাই আমার বাঁচা ঠিক ছিল। এই সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটা, আমি এর আগে আপনাকে একটা রিকোয়েস্ট পাঠিয়েছিলাম আপনার একটা ইউটিউবে ভিডিও দেখে, লাস্টের দিকে যেটা পোস্ট করেছিলেন, যে সিদ্ধান্ত মন কিভাবে নেয় এবং সিদ্ধান্তকে বদল করা হয় কিভাবে। মানে এই বিষয়টা আমি মাথার মধ্যে আনতে পারি, মানে পারি না, বা মানে মানে স্থির সিদ্ধান্তে থাকতে পারি না, এই একটা ব্যাপার। হুম। আর দ্বিতীয় ব্যাপারটা, একটা গল্পের বইতে পড়েছিলাম যে এক শ্রেণীর বানর শিকারকারী, মানে বানর বানর যারা ধরেন, তা একটা খাঁচা বা বাক্সের মধ্যে কিছু বাদাম রেখে দেন। তা এমন একটা সাইজের হাত রাখা, মানে ফুটো থাকে বা ছিদ্র থাকে, যে ওই হাতটা বাদাম যদি ধরে সে মুঠোবদ্ধ করে, সেই হাত আর বেরোবে না।
কিন্তু যদি সে হাতটা, বাদামটা ছেড়ে দিয়ে হাতটা বের করে নেয়, তাহলে সে ইজিলি বা অনায়াসে সেখান থেকে সে সেই খাঁচাতে বন্দিও হয় না, সে ইজিলি সে মুক্তি পেতে পারে। তা আমাদের জীবনের বাস্তব অভিজ্ঞতাটা এরকম হয়ে গেছে যে আমরা ওই বাঁধা পড়ে গেছি কোন একটা খাঁচার মধ্যে। সেটা সংসার খাঁচা হতে পারে, সেটা আমাদের অর্থনৈতিক সমস্যা হতে পারে। তো এই বাঁধা থেকে আমি বেরোবো কিভাবে, মানে এই বিষয়টা যদি আমাকে একটু মানে ক্লিয়ার করেন। মানে আমি ধরুন একটা বানরের মতো অবস্থা আমার, আমি বন্দি হয়ে গেছি, আমি হাতের মুঠে খুলতে পারছি না, কাজে আমি ওখানে ধরা পড়ে আছি। মানে যে জগতে, মুক্তির জগতের যে কথা, আধ্যাত্মিক বা বা আপনি যেটা বলছেন যে হুম স্পিরিচুয়ালিটির হুম ব্যাপারে হুম যদি গ্রোথ না আসে, তা আমি মানে খুব বেশি মাত্রা ইমপ্রেসড মানে স্পিরিচুয়ালিজম বা আধ্যাত্মিকতাবাদের উপরে, ওর উপরেই বিভিন্ন বই আমাকে অ্যাট্রাক্ট করে, হুম। পড়াশোনাও করি, ওইটা আমাকে বেশি টানে গান শুনতে বা ভিডিও দেখতে। তা আচ্ছা। আমার পরেক্ষণে ভাবনা, আরে এটা নিয়ে তো চললে আমার তো সংসার আছে, ছেলে মেয়ে আছে, বা আমি কি খাবো কি পরবো, একটা ভালো বাড়িও চাই, স্বাস্থ্যের জন্য ডাক্তারখানা গেলে তার চিকিৎসার জন্য টাকা নেই, তবে এ ভাবনা ভেবে কি করব, কিন্তু ওইভাবে ওই বদ্ধ হয়ে আছি। এই বদ্ধ ওকে দশা থেকে কিভাবে মুক্তি পাবো, এটা যদি একটুখানি মানে ওকে আমাকে বিস্তারিত বলেন। ওকে ওকে। তো আপনার প্রথম প্রশ্নের আমি উত্তর দিই। দেখুন, আপনি রিকোয়েস্ট করেছিলেন ইউটিউবে। হ্যাঁ, সবার জানা উচিত এগুলো, তাই বলছি। আপনি দেখুন, আপনি গত সপ্তাহেই বোধহয় রিকোয়েস্ট করেছিলেন, আপনি দেখুন হুম। অলরেডি অলরেডি ডিসিশনের ওপর আমি ভিডিও আপলোড করে দিয়েছি এবং বহু বহু মানুষ এটা দেখেও নিয়েছে অলরেডি, মানে আচ্ছা আপনার রিকোয়েস্টের পরে। দেখুন, আমি আচ্ছা। তো চাই আপনাদের জীবনে ভ্যালু অ্যাড করতে। আমি মানে একদম আহ, ভেতর থেকে আমার এই ইন্টেনশন আছে। আমি জানি না আপনি দেখেছেন কিনা বা না, আপনার এখনো আমি এটা দেখিনি হ্যাঁ। এখনো। তো আমি ডিসিশনের আজকে দেখে নিয়ে নিচ্ছি। ডিসিশনের নিয়ে খুব পাওয়ারফুল ভিডিও, আপনি নিজেই দেখে বলবেন আমাকে যে ওকে। সত্যি ইয়ে কিনা। তো ওই ভিডিওটা আপনি দেখে নেবেন, তাহলে ডিসিশনের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা। ঠিক আছে? ডিসিশন নিতেও ভালো পারবেন। এবার আপনি যেটা বলছেন, প্রথম কথা হচ্ছে যে আপনি বললেন সংসারে আবদ্ধ বা কোনো জায়গায় আটকে গেছে। কোথাও আটকাননি, আটকেছেন আপনার এখানে ভেতর থেকে। কোথাও আটকাননি, ভেতর থেকে। কত হুম হুম। বদ্ধ ধারণা, এই ধারণাগুলোর থেকে বেরিয়ে আসুন। যে কথোপকথন আপনি নিজের সাথে করছেন, এগুলো থেকে বেরিয়ে আসুন। দেখুন, সেলফ টক খুব গুরুত্বপূর্ণ। নিজের সাথে কি কথা বলছেন, এই যে বললেন না যে আবদ্ধ হয়ে গেছি, তো আবদ্ধ করে সংসার আমাকে আবদ্ধ করে নিয়েছে, না। আবদ্ধ আপনি মনে হয়ে আছেন, ফ্রি হতে হুম পারছেন। হুম। ঠিক আছে? আরেকটা জিনিস যেটা বলছেন, স্পিরিচুয়াল স্পিরিচুয়ালের নিয়ে আপনাদের ধারণাটা আমি জানি না কি আছে, কিন্তু ভ্রান্ত ধারণা আছে বলেই আপনি এই কথাগুলো বলছেন। স্পিরিচুয়াল গ্রো করার অর্থ এটা নয় আপনাকে তন্ত্র মন্ত্র পড়তে হবে, গেরুয়া পোশাক পরে গিয়ে কোনো মন্দিরে মসজিদে বসতে হবে, কোথাও ধ্যান করতে হবে। স্পিরিচুয়াল গ্রো মানে কি জানেন কি? আমাদের মাইন্ড কত লেভেলে কাজ করে জানেন? সুপার কনসিয়াস লেভেলে কাজ করে, যেখানে ইউনিভার্সের সাথে কানেক্ট। হুম ঠিক আছে? হুম। ইউনিভার্সের সাথে কানেক্ট হবে, কোথা থেকে হবে সেটা যদি আপনি সাবকনসিয়াস লেভেলে গ্রো করেন, অটোমেটিক সেখানে দেখবেন যে আপনি কন্ট্রিবিউশনের লেভেলে পৌঁছে গেছেন। কি কন্ট্রিবিউট করব, তখন আপনার এগুলো মোহ, কিচ্ছু মোহ থাকবে না। আপনার গ্রো গ্রো তো হবেই। দেখুন, মানিটা একটা বাই প্রোডাক্ট। আপনি যদি ভালো সার্ভিস দেন, আপনার কাছে আজ না হলেও কালকে আসবেই। কিন্তু আপনাকে গ্রো করতে হবে, আসলে সেই মানি আপনার কাছে থাকবে না যদি নিজেকে গ্রো না করেন। নিজেকে আপনি এখানে রেখে রেখে দিলেন, রেখে দিয়ে আপনি ভাবছেন রেজাল্টটা এই জায়গায় প্রডিউস হবে, কখনোই হতে পারে না। হতে পারে না। যদি প্রডিউসও হয়, সেই রেজাল্ট আপনার কাছে স্টে করবে না। মিলিয়ে দেখে নেবেন আমার কথা। হুম, স্যার। আর স্পিরিচুয়াল গ্রো মানে কখনোই এটা নয়, স্পিরিচুয়াল গ্রোটা মনের থেকে হয়। আপনার মন এতটাই প্রসিদ্ধ হয়ে যাবে, তখন সবকিছুর মধ্যে আপনি মানে অটোমেটিক দেখতে পাবেন। একটা পরীক্ষা আপনাদেরকে বলি, খুব সিম্পল পরীক্ষা। দুটো বোতল,
দুটো বোতলে ডিস্টিলড ওয়াটার রাখা হয়েছে, একদম মানে যেটাকে মিনারেল ওয়াটার বলে, ডিস্টিল নয়, মিনারেল ওয়াটার, দুটো আচ্ছা বোতলে রাখা হয়েছে, দুটো পাশাপাশি ঘরে রাখা হয়েছে। আর একটা বোতলের জলকে সিল করে রাখা হয়েছে দুটোকেই। একটা বোতলের জলকে রেগুলার বেসিসে গালিগালাজ করা হয়েছে, আরেকটা বোতলের জলকে আই লাভ ইউ আই লাভ ইউ বলা হয়েছে। দিয়ে কিছুদিন পরে যখন পরীক্ষা করা দেখা গেছে যে বোতলটাকে রেগুলার বেসিসে গালিগালাজ করা হয়েছে তার জলটার মধ্যে ইম্পিউরিটিসে ভর্তি। আমরা কি ভেবে নিই যে আরে আমাদের একটা গেরুয়া বসনধারী হব, তপস্যা করব, তবে আমরা স্পিরিচুয়ালি গ্রো করব। কিচ্ছু না। প্রত্যেকটা যেটা আপনি আজকে মাফলার বা যাই আপনি ইয়ে থাকুন, হুম, এটার মধ্যে এনার্জি আছে। তো আপনি সেই এনার্জিটার সাথে কানেক্ট করুন, আগে ফিল করুন। আপনি যে খাবারটা খাচ্ছেন তার সাথে কানেক্টই ফিল করছেন না। খেতে হয়, আরে টাইম হয়ে গেছে কিছু খেতে হবে, খাচ্ছেন, হুম, কানেক্ট হচ্ছে না। বোঝার চেষ্টা করুন। হুম, স্যার। স্পিরিচুয়াল গ্রো করা মানে, দেখুন, মিস গাইড হবেন না, আমি বলছি গৌরাঙ্গ বাবু। আপনি একজন টিচার। আমি একটা প্রশ্ন করব, আপনাদের হয়তো একটু গায়ে লাগতে পারে, না স্যার, বলুন বলুন। পিঞ্চিং প্রশ্ন, আমি একটা তাও করছি। আচ্ছা বলুন তো, মানব জনম আগে, না এই ধর্ম আগে, না যে হুম, স্পিরিচুয়াল গ্রন্থ পড়ছেন সেগুলো আগে? জীবনটাই আগে। জীবন আগে? জীবন বলছি না, মানুষ আগে এসেছে। হ্যাঁ, মানুষ আগে এসছে, তারপরে এবার ধর্ম আস্তে আস্তে মানুষের পরে। বিভিন্ন ধারণা থেকে মানুষ পথ বেছে নিয়েছেন, আর সেটা ধর্মের পথ হতে পারে বা আদার্স অন্য কিছু হতে পারে। তো আগে তো আপনি ইম্পর্টেন্ট, হুম, আগে তো মানুষ ইম্পর্টেন্ট। হুম। স্যার, এই যে আমাদের মানে ফরাসি বিপ্লবের যে মন্ত্র সাম্য মৈত্রী স্বাধীনতা, যখন ছোটবেলায় ইতিহাসে পড়েছি 7-8-এ, তো সেই যে ধারণা যে সাম্য অর্থাৎ সবাই সমান অধিকার পাবে, সবাই সমানভাবে আমরা শান্তিতে থাকবো, খুশি থাকবো, হ্যাপি থাকবো। বাস্তবে আমরা যে জগতে বাস করছি সেই পরিবেশ বা পরিস্থিতি তো আমাদের হাতে নেই। তখন কেমন মনের মধ্যে একটা অখুশি ভাব হয়। কিন্তু ওকে, যখনই নজরুলের ওই কুলি মজুর গল্পটা কবিতাটা পাঠ করি বা বিদ্রোহী বা পাঠ করি, তখন যেন আবার একটা শান্তি ফিরে আসে। ওকে, হুম। এবার আপনাকে এই প্রশ্নটার উত্তর, আচ্ছা আপনি তো চান এরকম একটা ওয়ার্ল্ড দেখতে, যে হ্যাঁ। যেখানে সবাই সমান, সবাই হাসি খুশি থাকে। আচ্ছা আপনি হুম। বলুন তো, আপনি এর জন্য কি অ্যাকশন নিয়েছেন? অ্যাকশন বলতে আমি হয়তো আমার যে পরিমণ্ডল আছে সেই শান্তির পক্ষেই কথা বলি, যেখানে আমি মানে কোনো ডায়াস পাই, বা যেখানে আমি দেখা যাচ্ছে যে কোন আমার বক্তব্য স্বাধীনতার মানে পক্ষে বক্তব্য রাখতে ওকে, বলা হয়, সেখানে সেখানে আমি আমার মত প্রকাশ করি। বিভিন্ন ওকে, ওই সাম্যবাদী যারা রয়েছেন আর কি, ওকে, বিভিন্ন যারা মানে রয়েছেন, যেমন হুম, বিবেকানন্দ থেকে বুদ্ধ থেকে, তাদের যে মতাদর্শ, রবীন্দ্রনাথ, নজরুল, যারা হুম, সাম্যের মানে গান গেয়েছেন, হুম, মানবতার গান গেয়েছেন, তাদের কথা প্রচার করি, তাদের দর্শন ওকে, প্রচার করি। ওকে। এবার আমাকে বলুন, দেখুন কিছু মনে করবেন না, আমি বারবার বলছি, প্রশ্ন আমাকে হ্যাঁ স্যার। করতে হচ্ছে অন্য কারণে, বোঝানোর জন্য। হ্যাঁ স্যার, বলুন। আপ- আপনি কি হ্যাপি মন থেকে? আর ইউ হ্যাপি? হ্যাঁ, আমার মনের চিন্তাটা যখন আমি শেয়ার করি অপরের সাথে, তখন আমি খুশিই এটা থাকি। বলছি না, আপনি কি হুম। হ্যাপি? ইয়েস অর নো? আপনার শুধু একটা, জীবন, আপনার জীবন নিয়ে হ্যাপি? না স্যার, বর্তমানে আরো কিছু সমস্যার জন্য আমি ওকে, হ্যাপি নই। হ্যাঁ, হ্যাপি ওকে, নই। ওকে, এবার আমি বলছি, আপনি চাইছেন যে জিনিসটা, সেটা কোথা থেকে, আমি যে ওই যে বাল্ব দিয়ে দেখালাম, সেটা কোথা থেকে রেডিয়েট হবে? কোথা থেকে রেডিয়েট হবে বলুন? ভেতর থেকে করতে হবে। আপনার ভেতর থেকে। হুম। আমি বক্তব্য রাখলে হয় না। আমি কেন এই সায়েন্স নিয়ে এত এত মানে কি বলবো, আমার ভেতরে একটা আলাদা ফিলিংস আছে। কেন জানেন কি? কারণ এই সায়েন্স আমার জীবনে যখন ডিজাস্টার নেমে এসেছিল, এই সায়েন্সকে অ্যাপ্লাই করে আমি সেই ডিজাস্টারকে ওভারকাম করতে পেরেছি। তাই এত আমার আত্মবিশ্বাস যে এটা আপনার জীবনেও চেঞ্জ করতে পারে।
এটা পলাশ বাবুর জীবনেও চেঞ্জ আনতে পারে, এটা কুমকুম ম্যাডামের জীবনেও চেঞ্জ আনতে পারে, ডলি ম্যাডামের জীবনেও চেঞ্জ আনতে পারে, পায়েল ম্যাডামের জীবনেও চেঞ্জ আনতে পারে। এবং আমার মধ্যে চেঞ্জেস এসেছে বলে আমি যদি সেই আনরিসোর্সফুল স্টেটে থেকে আপনাকে এটা বোঝাতাম, আপনার মনে এত প্রশ্নই আসতো না, আপনি শুনতেনই না, বলতেন এর কথা কে শুনবে, রাখো। ভালো করে বোঝার চেষ্টা করুন গৌরাঙ্গ বাবু। হ্যাঁ স্যার বলুন। বোঝা যাচ্ছে? স্যার। আপনার রেজাল্ট, আপনি ভাবছেন এক্সটার্নাল ওয়ার্ল্ড থেকে আসে না, ইন্টারনাল ওয়ার্ল্ড, ইয়োর ইন্টারনাল ওয়ার্ল্ড প্রডিউসেস ইয়োর এক্সটার্নাল ওয়ার্ল্ড। আপনার ভেতরের জগৎ আপনার এক্সটার্নাল ওয়ার্ল্ডটাকে প্রডিউস করে। হুম হুম তো এখানে বাতি জ্বালান, এটা হুম খুব দরকার। আপনার আপনার ইন্টেনশন কত ভালো বলুন, সবাই বলবে, এখানে যারা আছেন সবাই বলবে ইন্টেনশন গৌরাঙ্গ বাবুর কত ভালো। ইন্টেনশন ভালো থাকলে হবে না গৌরাঙ্গ বাবু। আপনাকে প্রথমে, ইফ ইউ আর নট হ্যাপি উইথ ইউ, দেন সামওয়ান উইল বার্ডেন টু ইউ। ভালো করে কথাটা বোঝার চেষ্টা করুন। ইফ ইউ আর নট হ্যাপি উইথ ইউ, আপনি যদি আপনাকে নিয়ে হ্যাপি না থাকেন, তাহলে আপনি অন্যজনের কাছে বার্ডেন। আচ্ছা। হুম। এইটা আমাকে মনের মধ্যে গেঁথে নিতে হবে। এক্স্যাক্টলি। প্রথমে ইন্টারনাল ওয়ার্ল্ডটাকে চেঞ্জ করুন। আর আপনারা ভেবেছেন যে ইন্টারনাল ওয়ার্ল্ড চেঞ্জ করতে তো অনেক দিন, নেগেটিভ থট আসছে সেটাকে তো বন্ধ করতে বেশ কয়েক বছর লাগবে না। আমি এই আগামীকাল টেকনিক হুম করাবো, বুঝতে পারবেন হুম, যে নিশ্চয় কি স্যার। রিসোর্সেস আছে আপনাদের কাছে। আমি রিয়েলাইজ করাবো আপনাদেরকে। ওকে স্যার। ওকে। আচ্ছা, ওকে স্যার। আর কোনো প্রশ্ন আছে আপনার? না, আজকে বাকিরাও তো রয়েছে, ওদের তো মানে ছেড়ে ছেড়ে দিতে হবে। আমি ওকে, অন্যদের কথাও শুনি, তাদের প্রশ্ন কৌতূহল। ওকে, প্লিজ। বাকিরা, বাকিরা যদি কোনো প্রশ্ন করতে চান প্লিজ করুন। কোনো প্রশ্ন আছে আপনাদের? কারো কোনো প্রশ্ন আছে? ইয়াস, পলাশ বাবু প্লিজ বলুন। হ্যাঁ, নমস্কার শান্তনু বাবু। নমস্কার, নমস্কার, বলুন। হ্যাঁ, আমার যে মানে মেন্টাল যে বিষয়টা বললেন, মূলত সেই বিষয়ের জন্যই আমি আপনার এই সেশনটাতে আছি আর কি। ওই 2020 সালে হুম, যে সময় করোনা হয়েছিল, হুম, তারপরে হঠাৎ আমার একটা প্যানিক অ্যাটাক হয়ে যায় আর কি। হুম, হসপিটালেও ছিলাম। হুম, তো কিছুদিন আমার সাইকিয়াট্রিক কিছু ওষুধ চলেছে, হুম, মাঝে এখন ওষুধ বন্ধ করি, হুম, চালু করি, এরকম একটা চলছে আর কি। হুম। তা আমি চাইছি ওষুধ ছাড়াও ওই স্টেটটা থেকে বেরিয়ে আসতে। ওকে। তো এই বিষয়ে যদি কিছু সমাধান হয়, মূলত আর ডেফিনেটলি, হচ্ছি ডেফিনেটলি, আর কি। হুম, ডেফিনেটলি পলাশবাবু, এর থেকে উইদাউট মেডিসিন, দেখুন আপনাকে একটা কথা বলছি, মানে আমি ওই জন্য বলি না, আমি পিঞ্চিং ওয়ার্ড বলি, অনেকের হয়তো খারাপ লাগতে পারে। আচ্ছা বলুন তো পলাশবাবু, আপনার খুব দুঃখ হলো, খুব দুঃখ হলো, পৃথিবীর কোন ডাক্তারটার কাছে যাবেন যে ডাক্তারবাবু আমার দুঃখ আছে, একটা মেডিসিন দিন তো? হবে? সম্ভব? কেন হবে না বলুন তো? তার কারণ এটা হচ্ছে মনের। মন কোনো ফিজিক্যাল থিং নয়, আমি প্রথম দিনেই বলেছি। দেখুন সব কিছুর সাথে রিলেট করার চেষ্টা করুন, বুঝতে পারবেন। আমি প্রথম দিনেই বলেছি যে এটা ফিজিক্যাল থিং নয়। যে একটা মেডিসিন দিলেন, আপনার হাত এখানে কেটে গেল, আপনি একটা মেডিসিন খেলেন, এটা পেনটাকে বন্ধ করে দিল, কিন্তু মনে রাখবেন পেনটাকে বন্ধ করলো। আপনার শরীরের ক্ষমতা আছে এটাকে আবার জোড়া লাগানোর। ইউনিভার্স আপনাকে ক্ষমতা দিয়েছে এই চামড়াটাকে বা এই যে মাসেলটাকে জোড়া লাগানো।
অটোমেটিক লাগবে, তার জন্য কোনো মেডিসিন কাজ করবে না, মেডিসিন খেলে হবে না। প্যানিক অ্যাটাকটা আপনার মনের, আর মন তো কোনো ফিজিক্যাল থিং নয়। আপনি যে মেডিসিন গুলো খাচ্ছেন সেটা কোথায় কোথায় যাচ্ছে, কি কাজে লাগছে? আপনি সত্যি কথা বলুন তো। আপনাকে খালি ঘুম পাড়িয়ে রাখা হচ্ছে যাতে আপনার নার্ভাস সিস্টেমটাকে উইক করে রাখা হচ্ছে। আর যত নার্ভাস সিস্টেমটা উইক থাকবে আপনার সেই ফিলিংসটা আসবেই না। কিন্তু আমি আমি দেখুন, আমি বলছি না যে মেডিসিনের কোনো প্রভাব নেই, আছে, কিন্তু সেটা ইনস্ট্যান্ট কিছুটা কমিয়ে রাখতে পারে, কিন্তু এটা পার্মানেন্ট কখনো সলিউশন দিতে পারে না। আর আমি আপনাকে বলছি এই সায়েন্সের মাধ্যমে প্যানিক অ্যাটাক থেকে, এবং আমার স্টুডেন্টরা আছে, মানে আমি তাদের ভিডিও আপনাদেরকে দেখাতে পারি। আমি আমি একটু অন্যরকম সেই সব ভিডিও আপনাদের সামনে নিয়ে আসি না, যাই হোক। অনেক অনেক বড়, অনেক জটিল কেস, 14 বছর 15 বছরের প্যানিক, মানে ইয়ে থেকে, ডিসঅর্ডার থেকে বেরিয়ে এসছেন এরকম কেস আছে, ফোবিয়া থেকে বেরিয়ে এসছেন এরকম কেস আছে। খুব, তবে খুব দ্রুত বেরোতে পারবে, এবং উইদাউট কোনো মেডিসিন, উইদাউট এনি ক্লিনিক্যাল অ্যাপ্রোচ। ক্লিয়ার? এখন কিন্তু আমার কোনো ওষুধ চলছে না। তবে ওই মানে বুকটা মাঝে মধ্যে ধড়ফড় করছে, এই বিষয়টা মাঝে মধ্যে কিন্তু আসছে, মানে সেটা থেকে মনে হচ্ছে পুরোপুরি মানে কিওর হয়নি আর কি। পুরোপুরি দেখুন, পুরোপুরি বেরোতে গেলে আপনার এখানে কাজ করতে হবে, রুট থেকে কাজ করতে হবে। আপনি এতদিন করছিলেন ফলের ওপর স্প্রে করছিলেন, ফলটা বেশ সুন্দর লাগছিল, ফলটাকে খাচ্ছিলেন, কিন্তু এটা তো পার্মানেন্ট সলিউশন নয়। আপনার একটা গাছের ফল রেগুলার বেসিসে ভালো পেতে গেলে গাছের গোড়াতে আপনাকে খাবার দিতে হবে, জল দিতে হবে। ফলটাতে স্প্রে করলে সেই ফলটা একবার ভালো দেখাতে পারে, কিন্তু কিছুদিন বাদে শুকিয়ে যাবে ফলটা আবার। তাই রুট থেকে এর কাজ করুন। ক্লিয়ার? এবং একদম। আগামীকাল আগামীকাল আমি কিছু টেকনিক করাবো, খুব পাওয়ারফুল টেকনিক করাবো, দেখবেন, মানে বুঝতে পারবেন যে হ্যাঁ চেঞ্জেসটা কত দ্রুত হয়। অবশ্যই থাকবো, অবশ্যই থাকবো। ওকে। আর কারো কোনো প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন? ওকে, চলুন, আশা করি আর কারো কোনো প্রশ্ন নেই। আগামীকাল আমরা যথারীতি, হ্যাঁ আচ্ছা, কুমকুম, কুমকুম জি বলুন বলুন বলুন। ওকে, গ্রেট। না না, এক হ্যাঁ, মিনিট। আমরা যে প্রথমটা জয়েন করতে পারিনি, একটু ডিস্টার্ব হচ্ছিল। আপনি গতদিনে বলেছিলেন যে আমাদের রেকর্ডিং দেওয়া হবে, এটা কি দেওয়া হবে? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই দেওয়া হবে, আচ্ছা। নিশ্চয়ই পাবেন, নিশ্চয়ই পাবেন। আমি চেষ্টা করছি আজকেই লিঙ্কটা, যদি আমার অ্যাকচুয়ালি আজকে অলমোস্ট 9:30 পেরিয়ে গেছে সম্ভবত, হ্যাঁ পেরিয়ে গেছে তো। আমার অফিসে এখন কেউ নেই, অফিসে থাকলে আপনাকে পাঠিয়ে দেবে, ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ। নিশ্চয়ই পাবেন এগুলো। দেখুন, আমার এগুলো তো কি, আমি চাই তো সবার কাছে পৌঁছো জিনিসগুলো। আমি এগুলো আমার মধ্যে রেখে কি করব বলুন? আমি আমি যা জানি সেগুলো যদি আমার মধ্যে রেখে দিই, কি কাজে লাগবে? কোনো কাজে লাগবে না। আমি এখন আছি, কালকে নাও থাকতে পারি। ওকে, আর কোনো প্রশ্ন আছে কুমকুমজি? না, আমি আসলে প্রথমটা তো শুনতে পাইনি, এমনি কথাগুলো তো ভালোই লাগছে। আহ, অনেক কিছু জানতে পারছি। প্রথম দিকটা কি হয়েছে আমি তো শুনতে পাইনি, যার জন্য লিঙ্কটাও অনেকটা মানে বুঝতে একটু অসুবিধা হচ্ছিল, কেননা প্রথমটা না শুনলে তো পরের বিষয়টা মাথায় ঢুকবে না। ডেফিনেটলি ডেফিনেটলি ভিডিও রেকর্ডিং পুরো পাবেন, চিন্তা করবেন না। ওকে, চলুন। আই থিঙ্ক আর কারো, আর আর কারো কোনো প্রশ্ন আছে? আদারওয়াইজ উই ক্যান ক্লোজ। আর আগামীকাল অবশ্যই থাকবেন। আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যে আগামীকাল চেষ্টা করবেন ক্যামেরাগুলোকে অন রাখার, কারণ আমি টেকনিক করাবো, খুব পাওয়ারফুল টেকনিক।
ইউ কান্ট বিলিভ যে কি টেকনিক আমি করাবো। ওকে, চলুন আগামীকাল দেখা হচ্ছে 8টার সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, গুড নাইট এভরিওয়ান। ওকে স্যার, গুড নাইট। টেক কেয়ার, বাই বাই। বাই বাই।